আসসালামু আলাইকুম রন, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা কৃষি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসছে বিগত বছরে এবং যেই প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলোর কনসেপ্ট আমরা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো নিউটনের বলবিদ্যা থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসে বেশি সেগুলো আরামসে তোমরা বুঝে যাবা এবং টাইপগুলো কিন্তু তোমার গুরুত্বপূর্ণ। টাইপগুলো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে এবং বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্ন আর যেখানে যেখানে পাবা, বিশেষ করে মূল বইয়ের শেষে তোমাদের সবার কাছে যে বইটা আছে ফিজিক্সের মূল বইটা, ওইটার শেষে কিন্তু অনেক এমসিকিউ আছে। সেই এমসিকিউগুলো তোমরা কিন্তু ট্রাই করতে পারো সমাধান করে। বিশেষ করে কৃষিতে কিন্তু থিওরিটা প্রশ্নগুলো বেশি আসে, তো সূত্রগুলো অবশ্যই তোমাকে বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে, ঠিক আছে? তো সূত্র জানলে কিন্তু মোটামুটি তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করি। তোমাদের প্রথম যে প্রশ্নটা দেখো, এগ্রিগুচ্ছ 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। তো তোমরা দেখতেই পাচ্ছ 22-23 সেশনে তিনটা কিন্তু প্রশ্ন চলে আসছিল এই নিউটনের বলবিদ্যা থেকে। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, এই যে তিনটা প্রশ্ন কিন্তু চলে আসছিল, তাই না? তার মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 20টা প্রশ্নের মধ্যে যদি তিনটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে, তার মানে বুঝতেছো কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আমাদের প্রথম প্রশ্নটা বলছে, দেখো একটি স্থির বস্তুর উপরে তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো 10 সেকেন্ড ধরে, তাহলে এটি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তার মানে বন্ধ হয়ে যায় বলতে একটা স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। মানে আমি 10 সেকেন্ড ধরে কাজ করলাম, একটা বস্তু আছে এখানে, হ্যাঁ, এখানে বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, কত 10 নিউটন বল প্রয়োগ করছি, কত সময় ধরে 10 সেকেন্ড ধরে, তারপর আমি অফ করে দিলাম। এরপরে শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব শুরু থেকে, মানে স্টার্টিং পয়েন্ট এখানে থেকে শুরু করে সে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো, তার যে ডিসপ্লেসমেন্ট সেটা কত 60 সেকেন্ডে। সে কিন্তু প্রথম 10 সেকেন্ডে কিন্তু একরকম ছিল, তারপরে এটা কিন্তু টোটাল 60 সেকেন্ড, ঠিক আছে? এটা কিন্তু টোটাল, মানে তার হচ্ছে যাত্রা টোটাল 60 সেকেন্ড, এখান থেকে টোটালি কিন্তু এটা 60 সেকেন্ড। আর আমরা যদি এতটুকু ধরি তাহলে এটা কত হচ্ছে, এটা কিন্তু 10 সেকেন্ড, তাই না? তাহলে এখান থেকে এতটুকু এটা কত, এটা কিন্তু 50 সেকেন্ড। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 60 সেকেন্ড, এটা দূরত্ব অতিক্রম করছে কত, টোটাল যে এস সেটা কিন্তু 1100, টোটাল এস কত 1100। বাট আমার এই যে এখান থেকে এটার দূরত্ব ডিপেন্ড করছে সময়, এটা তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে থেমে গেলা, থেমে যাওয়ার পরে তোমার কিন্তু শেষ বেগ প্রাপ্ত হলো, তাই না? ওই শেষ বেগটাই কিন্তু এই যে এখানে এসে বা যেই ত্বরণ প্রাপ্ত হলো ওই ত্বরণে কিন্তু একদম শেষ পর্যন্ত এসে চলে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে অংশ দেখো, এই যে এখানে এফ দেওয়া আছে, টি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এফ ইকুয়াল টু এম এ এখান থেকে বের করতে পারবো। তাহলে এফ এর মান দেওয়া আছে, দেখো এম এর মান কি তোমার জানা আছে? এম এর মান কিন্তু জানা নাই, তাই না? তাহলে আমরা এ সমান কিন্তু 10/m এটা লিখতে পারি। এখন মূল বিষয়টা কি জানো? মূল বিষয়টা হচ্ছে এই যে আমাদের এই যে সূত্রটা অ্যাপ্লাই করো, দেখো এই যে এস, এখানে বোঝার চেষ্টা করো। দেখো এসটা কি টোটাল এস, তুমি হচ্ছে প্রথমে এ বিন্দু থেকে বিতে গেছো, ঠিক আছে? এটা হচ্ছে কি 10 সেকেন্ডে। এবার এই বি থেকে এই সিতে গেছো, বি থেকে এই যে সি, এই সিতে গেছো, বি থেকে সিতে গেছো হচ্ছে 50 সেকেন্ড, এবং টোটাল যে দূরত্ব, টোটাল যে সময় লাগছে সেটা কত তোমার লাগছে হচ্ছে 60 সেকেন্ড, মানে এ থেকে সিতে। এবং টোটাল যে তোমার এসি দূরত্ব এটা তোমার দেওয়া আছে হচ্ছে 1100, ঠিক আছে? তো তোমাকে আলাদাভাবে এ বি এর দূরত্ব এবং বি সি এর দূরত্ব যোগফল কি হবে, এসি। তো ওই কনসেপ্ট থেকে কিন্তু বের করতে হবে। তুমি যখন এ বিতে গেলা তখন কিন্তু তুমি বল প্রয়োগ করছো, তাই না? তাহলে যদি বল প্রয়োগ করতে, তাহলে এখানে ত্বরণ থাকবে, আর বিতে এসে বল প্রয়োগ থেমে গেছে, তার মানে এখানে একটা বেগ প্রাপ্ত হবে, এবং ওই বেগে কিন্তু বি থেকে সিতে গেছে, তার মানে এখানে একটা ভি থাকবে, ঠিক আছে? তো এই কনসেপ্ট থেকে আমরা অ্যান্সার করব। তাহলে আমাদের S1 কি হবে, দেখো S1 কিন্তু হাফ এটি স্কয়ার, কারণ স্থির ছিল, তাই না? প্রথমে কি ছিল, স্থির, তার মানে ইউ এর মানটা কত, ইউ ইকুয়াল টু কিন্তু 0, ইউ ইকুয়াল টু কিন্তু 0, ঠিক আছে? তাহলে আমরা দেখো, তাহলে সূত্র কি জানি, যদি আমরা a ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার, যদি a দেওয়া থাকে, তাই না? তাহলে ইউ এর মান যে 0, তাহলে হাফ এটি স্কয়ার আসবে। এরপরে দেখো আমরা পরের অংশ বি থেকে সিতে কি, এই যে শেষ যে বেগ প্রাপ্ত হচ্ছে না ভি, ওই বেগে কিন্তু গেছে, তার মানে সমবেগে গেছে, বল কিন্তু প্রয়োগ করে নাই। যদি বল প্রয়োগ না করে ত্বরণ যদি 0 হয়ে যায়, তাহলে সেটা কি হবে, সমবেগে যাইতে থাকবে, তাই না? তাহলে সমবেগে দূরত্ব কি হবে, ভি টু টি, টি1টা হচ্ছে 10 সেকেন্ড আর টি2 কত 50 সেকেন্ড, টোটাল কিন্তু 60 সেকেন্ড, 60 থেকে 10 বাদ দাও, তাহলে কি টি2 পেয়ে যাবা 50 সেকেন্ড, ঠিক আছে? তো এই কনসেপ্ট থেকে আমরা বের করব। তো আমরা দেখো অলরেডি এর মান কিন্তু বের করছিলাম 10/a, মানগুলো বসাই দাও 10/a, আর টি1 এর মান তো 10 দেওয়া আছে। এবার এখানে আসো, এবার শেষের দিকে আমরা ভি এর মানটা বের করব। ভি এর মান কিভাবে বের করব, দেখো ভি ইকুয়াল আমরা জানি কি ইউ প্লাস এ না, যেখানে ইউটা কত 0 স্থির কিন্তু, তাহলে এ এর মান তুমি পাইছো কত 10/m, তাহলে 10/mটা যদি এখানে বসাই দাও, তাহলে কি পাচ্ছ আমরা এখানে 10/m ইনটু টি1, ঠিক আছে? 10/m ইনটু টি1, টি1 এর মান কত 10,
ব্যাস আর কিছু লাগবে না। তো আমরা এখান থেকে কিন্তু ভি এর মানটা এই যে পেয়ে যাব, এই যে ভি এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই ভি এর মানটাই আমরা জাস্ট এই যে এখানে বসাই দিছি, বুঝতে পারছো যে 10 10 গুণ করলে কত 100 না, এই যে এটা হচ্ছে আমাদের ভি এর মান এবং এটা হচ্ছে আমাদের টি2 এর মান, ঠিক আছে। তাহলে কনসেপ্টটা হচ্ছে এটাই যে টোটাল দূরত্ব ইকুয়াল টু s1 + s2 এবং s1টা হবে ত্বরণ প্রাপ্ত হবে a, এই ত্বরণে যাবে আর ত্বরণে গেলে কি হয় s = ut + ½ এর স্কয়ার, যেখানে u এর মানটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, সাইডে হয়তো অনেকের জড়তা থাকতে পারে, আমরা একটু ক্লিয়ার করি তোমাদের কাছে, ঠিক আছে। তাহলে a থেকে এটার দূরত্ব আমরা কত হবে s1, এটা হচ্ছে s2 আর টোটালটা কত, টোটাল হচ্ছে আমাদের ac-টা হচ্ছে s, ঠিক আছে। তাহলে আমরা s1 এটা সমান কি লিখবো, এটা সমান আমরা যেহেতু আমাদের ত্বরণ বলছে তাই না, কারণ আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করা মানেই তুমি বল প্রয়োগ করছো মানে এখানে তোমার কি ত্বরণ আছে তাই না। তাহলে অতএব ত্বরণটা কি হবে a = F/m, f এর মান তোমার জানা আছে, এটা আমরা সূত্রটা আগে এক্সপ্রেশনটা বুঝাই। তাহলে s1টা কি হবে ut + ½ a t², দেখো u এর মান 0 স্থির অবস্থান, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে s1 এর মানটা কি হবে ½ a t², এর মান তোমার কিন্তু জানা f/m। আচ্ছা এবার s2 কি হবে, দেখো তুমি এখানে এসে বল প্রয়োগ বন্ধ করেছো, তার মানে ত্বরণ কিন্তু 0, আর ত্বরণ 0 কখন হয়, যখন সমবেগে চলে, তার মানে এখানে সমবেগে যাবে। তাহলে সমবেগে কি হবে v/t2, কারণ কি এখান থেকে দূরত্ব কত t2 না, এখানে এসে 10 সেকেন্ড পর থেমে গেল, তারপরে বাকি সময়টা সে গেল, তাহলে t2 কত 50 সেকেন্ড। তাহলে আমরা v এর মানটা লাগবে, তাহলে v এর মান কই থেকে পাবো, এই যে যেহেতু এই যে বেগ প্রাপ্ত হওয়ার পরে থেমে গেছে, তার মানে v সমান আমরা কি জানি, v সমান আমরা জানি হচ্ছে u + at, আবার u এর মান 0, তাহলে এর মান কত পাইছি, এর মান পাইছি f/m * t। তো এই যে মানগুলো বসাই দেবো, তাহলে কিন্তু আমরা f এর মান তো জানা আছে তাই না, f এর মান তোমাকে দিয়ে দেওয়া আছে 10, তাহলে ভ্যালুগুলো বসাই দিলে অ্যান্সার কিন্তু পেয়ে যাবে, এই যে t2 হবে। এখানে t1টা কেন হবে দেখো তো, এই যে আলটিমেটলি তুমি এই যে এই 10 সেকেন্ডে এই যে 10 t1 সময়ের পরে যে বেগটা প্রাপ্ত হইছো না, এখানে এসে যে বেগটা প্রাপ্ত হইছো এই বেগটাই আলটিমেটলি এই যে এত দূর চলবে, তার মানে তোমাকে এই 10 সেকেন্ডটাই হিসাব করতে হবে। 10 সেকেন্ড পরে তুমি যে বেগ প্রাপ্ত হইছো ওই বেগে আলটিমেটলি বাকি পথটা শিখেছে, ঠিক আছে, এজন্য আমরা t1টা ধরবো, ওকে। তো এই কনসেপ্টটা মূলত এটাতে অ্যাপ্লাই হয়েছে বা আর কিছু না। এটা 2022-23 সালের প্রশ্নটা একটু কঠিন ছিল, একটু কনসেপচুয়াল প্রশ্ন বেশি আসছিল, ঠিক আছে। এবার দেখো 1 মিটার/সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থান থেকে দণ্ডায়মান মানে কি দাঁড়ায় আছে একটা বস্তু 5 কেজি ভরের উপরে বস্তুকে ধাক্কা দিল, তার মানে দুইটা বস্তু আছে এখানে, একটা 20 কেজি বস্তু, একটা আছে 5 কেজি বস্তু। তাহলে 5 কেজি বস্তুটা কি ছিল, স্থির ছিল, বস্তু কি ছিল, স্থির ছিল, ঠিক আছে, এটা মনে রাখবে, স্থির ছিল এবং এই 20 কেজি বস্তুটা এসে কি করছে, ধাক্কা দিছে। তো সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি 0.4 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করে। তাহলে প্রথম বস্তুটির ভরবেগ কত ছিল, তাহলে এই যে আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতা আদি ভরবেগ আর যোগফল ইকুয়াল কি শেষ ভরবেগের সমষ্টির সমান, তার মানে আদি ভরবেগ কি m1 u1, দেখো প্রথমটার কিন্তু আদি বেগ দেওয়া আছে আর দ্বিতীয়টার কিন্তু আদি বেগ 0 তাই না, তাহলে এখানে u1 এর মান বসাবো, ক্যালকুলেশন করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে বলছে, প্রথম বস্তুটির ভরবেগ কত পরিবর্তন ঘটলো, প্রথম ভরবেগ পরিবর্তন ঘটলো, তার মানে আমাদের শেষ বেগটা কিন্তু বের করতে হবে। দেখো প্রথম বস্তুর কিন্তু v2 দেওয়া নাই, v2 দেওয়া আছে, v2 কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা m1 u1 ভ্যালুগুলো বসাই দাও, 20 × 1 আর এখানে কিন্তু 0 কেন, কারণ দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আদি বেগটা কি 0 না, তাহলে এখানে 0 হয়ে গেল, ঠিক আছে। আর এই যে এইটা কি, এটা হচ্ছে আমাদের পরবর্তীতে ভরবেগ, শেষ ভরবেগ প্রথম বস্তুর, কারণ দেখো শেষ বস্তু আমরা প্রথম বস্তুর কিন্তু শেষ ভরবেগ জানি না, কিন্তু দ্বিতীয় বস্তু শেষ ভরবেগ কিন্তু জানি, এই যে বেগ জানি 0.4, তাহলে এখানে এটা পাবো, ঠিক আছে। তার মধ্যে আলটিমেটলি পিএফ যেটা পরবর্তীতে ভরবেগ এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে পিএফটা কত আসলে 18, তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, আদি ভরবেগ কত 20 × 1, তোমার আদি ভরবেগ যেটা আছে দেখো আদি ভরবেগ কত 20 × 1 মানে কত 20 তাই না, তাহলে আদি ভরবেগ থেকে তুমি কি করবা, শেষ ভরবেগটা বাদ দিবা, তাহলে কত, তাহলে 2 কেজি/মিটার, এটাই আলটিমেটলি আমার বের করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত, দেখো 2, ঠিক আছে। তো এগুলো একটু কনসেপচুয়াল বোঝার চেষ্টা করবা যে আদি অবস্থানে কি ছিল এবং কি শেষ অবস্থানে কি ছিল, ঠিক আছে। তাহলে আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ। এরপরে দেখো আমাদের বলছে কি পাই/5 নিউটন মিটার মানের একটি টর্ক মানে বুঝো, টর্ক মানে কি বলতো, টর্ক কিন্তু আমাদের ঘূর্ণন অবস্থায় যে বল প্রয়োগ করে বা ঘূর্ণন একটা বস্তু যে বল প্রয়োগে বস্তুটি ঘুরতেছে সেটাই কিন্তু টর্ক, তাই না। আমরা রৈখিক অবস্থানে কি বল প্রয়োগ বলি আর ঘূর্ণন অবস্থানে সেই বলটাকে কি বলি, টর্ক বলি। আর এই যে টর্কটা কি বলা হয়, টর্কটা কিন্তু বলের ভ্রামকও বলা হয় F×r। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, ছোটটা হবে r×f, ঠিক আছে, এটা কি হবে r×f।
তাহলে আর এবং এফ এর ক্রস গুণন কিন্তু টাউ, বুঝতে পারছো? তার মানে যেদিকে তুমি এই যে বস্তুটা ঘুরাইতেছো না, এই যে কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর যে বল প্রয়োগ হচ্ছে না, সেটাই কিন্তু টর্ক, ঠিক আছে? আর টর্কটা আমরা টাউ দ্বারা প্রকাশ করি। তাহলে একটা টর্ক তোমাকে দেওয়া আছে, তাহলে 30 আরপিএম বেগে ঘূর্ণায়মান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। তাহলে জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক কত? দেখো, জড়তার ভ্রামক যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে? টর্কের সাথে জড়তার ভ্রামকের সূত্র সম্পর্ক কি জানো? যে টর্ক ইকুয়াল টু হচ্ছে আই আলফা, যেখানে আইটা হচ্ছে জড়তার ভ্রামক। তার মানে তোমাকে অবশ্যই আলফার মান বের করতে হবে। আলফাটা কি? আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, ঠিক আছে? কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ কিভাবে বের করে? দেখো, ত্বরণ মানে কি? বেগ দ্বয়ের পার্থক্য ডিভাইড বাই সময়। তাহলে এখানে কৌণিক বললে কি? কৌণিক বেগের পার্থক্য ডিভাইড বাই টি, তাই না? তাহলে কৌণিক বেগের পার্থক্য তোমাকে বের করতে হবে। দেখো, এখানে একটা বিষয় তোমাকে বলে দিয়েছে যে আমরা কৌণিক বেগের শর্ত কি জানি? কৌণিক বেগের সূত্র হচ্ছে 2πf, যেহেতু প্রথমে ছিল স্থির অবস্থায়, ঠিক আছে? না, ঘুরতেছে, ঘোরার পরে 10 সেকেন্ড পরে থামিয়ে দিল, মানে ফাইনাল যেটা, এই যে ফাইনাল WF যেটা, এটা কিন্তু 0, WFটা কি হবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? থামিয়ে দেওয়া হলো, তার মানে 2f মাইনাস 0। টি এর মান দেওয়া আছে, টি এর মান বলছে দেখো 10 সেকেন্ড পরে থামিয়ে দিল, তাই না? তাহলে আমরা এখান থেকে আলফার ভ্যালুটা লিখতে পারি। দেখো, আলফার মান তোমাকেই বলছে ঘূর্ণায়মান অবস্থায় থামিয়ে দেয়, একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। তার মানে তুমি আলফার যে মানটা পাবা সেটা হচ্ছে মাইনাস ইনিশিয়াল ডিভাইড বাই টি। তাহলে ভ্যালুগুলো বসাই দাও, 2πf মাইনাস 0 ডিভাইড বাই টি এর মান কত? 10। দেখো, ওমেগার সূত্র কিন্তু জানতে হবে 2πf। এফটা কি? এফটা যে কত আরপিএম, কত মিনিটে, এই যে প্রতি মিনিটে যতবার ঘুরে, এটাই কিন্তু এফ এর মান, ঠিক আছে? তাহলে 30 দেওয়া আছে না, তাহলে এখানে 30, এখানে প্রতি সেকেন্ডে হিসাব করতে হবে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে হিসাব, যেহেতু মিনিটে দেওয়া আছে তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এফ এর মানটা কি পাবো? দেখো, এফ এর মানটা কি পাবো? এখানে 2π ইন্টু 30 ডিভাইড বাই 60। আমরা প্রতি সেকেন্ডে কয়বার ঘুরছে এটাই কিন্তু এফের মান। মিনিটে বলছে এজন্য কি 60 সেকেন্ডে ভাগ করে দিছি, ডিভাইড বাই যে 10। তাহলে দেখো, এটা কাটলে কত? হাফ থাকে, 2 কাটা গেল। তাহলে আলটিমেটলি কিন্তু π/10 কিন্তু আমাদের অ্যান্সার আলফার মান থাকলো, ঠিক আছে? তাহলে এবার আমরা কি টর্ক সমান কি জানতাম? টর্ক সমান জানতাম হচ্ছে আই আলফা, তাই না? টর্ক সমান জানতাম কি? আই আলফা। টর্ক সমান জানতাম হচ্ছে আই আলফা। আই এর মান বের করতে হবে, জড়তার ভ্রামক। তার মানে আই সমান কি হবে? টাউ ডিভাইড বাই আলফা। টাউ এর মান কত ছিল? π/5 ডিভাইড বাই তোমাকে বলছে π/10। তাহলে এই π/5 কাটা গেল, 10 উপরে চলে যাবে। তাহলে এখানে কি 10/5 মানে কত? 2। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের আলটিমেটলি দেখো 10/5 ইকুয়াল কত? 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2টা কিন্তু আমাদের অ্যান্সার। তো এইভাবে কিন্তু কনসেপচুয়ালি ম্যাথগুলো আসছিল, যার কারণে সময় কিন্তু বেশি লাগছিল এবং কাটমার্ক কিন্তু বেশি ছিল। 22-23 সেশনে কাটমার্ক কিন্তু বেশি ছিল। তো প্রশ্ন কঠিন হলে ঘাবড়ানোর কিছু নাই, তুমি যতগুলো পারবা অ্যান্সার করে আসবা, কাটমার্ক কিন্তু কমে আসবে, ঠিক আছে? এবার দেখো, একটি পাখা প্রতি মিনিটে 30 বার করছে, ঠিক আছে? এটা কিন্তু আরপিএম দেওয়া আছে, কি দেওয়া আছে? আরপিএম, রোটেশন পার মিটার, ঠিক আছে? মিনিট, রোটেশন পার মিনিট দেওয়া আছে। তাহলে আমাদের তোমাকে এফ এর মান বের করতে হবে। ওমেগার মান হচ্ছে আমরা কি জানি? 2πf ডিভাইড বাই এটা আমরা টি, ঠিক আছে? তাহলে এফ এর মান কি পাবো? প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে, ঠিক আছে? এখানে প্রতি মিনিটে বলছে, তাহলে প্রতি মিনিটে বললে কি আমরা 60 সেকেন্ড দিয়ে ভাগ করলে সেকেন্ডে পেয়ে যাবো। তাহলে 30 ডিভাইড বাই 60 ডিভাইড বাই, দেখো কত সময় দেওয়া আছে না? সময় দেওয়া আছে কত? এটাই আলটিমেটলি, এটাই, ঠিক আছে? প্রতি সেকেন্ডে হিসাব করলেই হবে। তাহলে এটাই হবে উত্তর, 2πf। আমরা এখানে টি বের করছি কেন? এখানে ডিরেক্ট দেখো, এখানে একটা জিনিস বলি, এখানে সূত্রটা এরকম হবে, তুমি দুইভাবে লিখতে পারো, ঠিক আছে? সূত্রটা দুইভাবে লিখতে পারো। যদি ওমেগা ইকুয়াল টু 2πn লেখো, এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা ডিভাইড বাই টি, কত সময় ঘুরতেছে, সময়টা অবশ্যই সেকেন্ডে নিতে হবে, এবং এটাই তুমি লিখতে পারো 2πf। যদি কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ঘুরতেছে এটা বলে, তাহলে 2πf এর মান ওটা বসাইতে পারো। যদি মিনিটে বলে তাহলে 2πn, এন হচ্ছে কতবার ঘূর্ণন সংখ্যা, টি হচ্ছে কত সময় ব্যাপী, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2πn এর মান কত? কয়বার ঘুরছে? 30 বার ঘুরছে। সময় কত দেওয়া আছে? প্রতি মিনিট, মিনিট মানে কত? 60 সেকেন্ড, অবশ্যই সেকেন্ড নিতে হবে। তাহলে এটা ভাগ করলে 2 থাকে, 2 দিয়ে এটা কাটলে থাকে শুধুমাত্র কত থাকে? পাই থাকে, ঠিক আছে? আর ওমেগার একক কত? রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? এককগুলা কিন্তু মনে রাখতে হবে, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? এবার দেখো, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি? তো এটার সূত্র মনে রাখবা। তো আমরা এখান থেকে জানি হচ্ছে এ ইকুয়াল হচ্ছে আলফা ইন্টু আর, ঠিক আছে? তাহলে আর সমান কি হবে? আর সমান আলটিমেটলি দেখো এ ডিভাইড বাই আলফা। তো এটাই, ঠিক আছে? এবার দেখো, একটি ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টা কাটার কৌণিক বেগ কত হবে? একটি ঘড়ির সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা কৌণিক বেগের মান কত হবে? দেখো, কৌণিক বেগের মান যদি আমরা হিসাব করি, দেখো একটা ঘড়ির কাটা যদি সেকেন্ডের কাটা ধরি, দেখো সেকেন্ডের কাটা ওমেগা, সেকেন্ডের কাটা কি হয়? কয় সেকেন্ড পরে ঘুরে একবার তার অবস্থানে ফিরে আসে। দেখো, আমরা জানি কি এখান থেকে যাত্রা শুরু করলে আবার এখানে চলে যায়, তার মানে কত? 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে কিন্তু এক পাক ঘুরে, তাই না? এই যে 60 সেকেন্ডে এক পাক ঘুরে। তো ঘড়ির কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা। তো সেকেন্ডের কাটা কি করে? 60 সেকেন্ড পরে একবার তার
মানে প্রদক্ষিণ সম্পন্ন হয় তাহলে তার পর্যায়কাল কত 60 সেকেন্ড। তাহলে আমরা জানি কি ওমেগার মানটা কত 2 পাই ডিভাইড বাই পর্যায়কাল কত 60 সেকেন্ড। তাহলে 2 পাই বাই 60 অথবা তুমি লিখতে পারো পাই বাই 30। এটা কিন্তু আলটিমেটলি কত হলো আমাদের সেকেন্ডের কাটার কৌণিক বেগ, ঠিক আছে, সেকেন্ডের কাটার কৌণিক বেগ আমরা এটা পাইলাম। এরপরে আমাদের লাগবে মিনিটের কাটার, ঠিক আছে, মিনিটের কাটার দেখো কত 60 মিনিট পরে কিন্তু তার নিজের অবস্থানে ফিরে আসে, তাই না? তাহলে তার পর্যায়কাল কত 60 মিনিট, কিন্তু আমার লাগবে কত সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 2 পাই ডিভাইড বাই 60 গুণন 60। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি পাই ডিভাইড বাই 1800। এরপরে আসা হচ্ছে ঘন্টার কাটা। ঘন্টার কাটা কি 2 পাই উপরে থাকবে নিচে পর্যায়কাল। দেখো ঘন্টার কাটা কি করে 12 ঘন্টা পর পর নিজের অবস্থানে আরেকবার ফিরে আসে, মানে 12 ঘন্টা পরে একবার প্রদক্ষিণ করে। বাট আমার লাগবে কি সেকেন্ডে কিন্তু, তাই না? তাহলে 12 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে কত সেকেন্ড তোমাকে হিসাব করতে হয় 1 ঘন্টা মানে, তাই না? 1 ঘন্টা মানে কত 60 মিনিট। তাহলে 60 গুণন 60 সেকেন্ড হিসাব করব। তাহলে এটা হচ্ছে আমাদের 60 গুণন 60 গুণন এর সাথে আবার কত 12 যোগ হবে, ঠিক আছে? তো এইভাবে যদি মানগুলো বসাই দেই, তাহলে কিন্তু আমাদের ভ্যালু চলে আসবে, ঠিক আছে? দেখো এই যে এখানে কিন্তু মানগুলো চলে আসবে। তো এটা যদি আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা কিন্তু এই যে 720/12 এত আসে। কিভাবে আসে তো আমরা এখান থেকে দেখলাম। দেখো সবচেয়ে ছোট মান পাই দিয়ে আগে ভাগ করে দিব। 2 পাই দেখো সবার উপরে 2 পাই আছে না, সবার উপরে 2 পাই, তাহলে 2 পাই দিয়ে ভাগ করে দিলাম, 2 পাই দিয়ে ভাগ করে দিলাম, 2 পাই উঠে গেল, ঠিক আছে? তাহলে 1/60 এবার সবচেয়ে বড় যে মানটা আছে না ওটা দিয়ে গুণ করতে হবে, সবচেয়ে বড় মান দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো কি থাকলো এখানে 3600, এটা দিয়ে আবার 60 দিয়ে ভাগ করবা, তাই না? তাহলে এখানে থাকবে 60, তারপর এই যে এটা দিয়ে এটা কাটবা, তাহলে থাকবে 12, তারপর এইটা দিয়ে টোটালটাই কাটে তাহলে থাকলো 1, ঠিক আছে? তাহলে এখানে দেখো 6/12 তাই না? তাহলে 720 থাকলো, এখানে থাকলো হচ্ছে 12, তারপর থাকলো 1, তাহলে 720/12:1। তো এইভাবে কিন্তু ভ্যালুগুলো চলে আসবে। তো এটা মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু বইয়ে ডিরেক্ট দেওয়া আছে, ঠিক আছে? বইয়ে কিন্তু ডিরেক্ট দেওয়া আছে। তো একবার ম্যাথ যদি একবার খাতায় করো না তাহলে এটা মুখস্থই হয়ে যাবে যে এটা অ্যান্সার আসে। দেখো একটু বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ, দেখো যখন অন করো তখন কি শুরু করে না ঘোরা? আচ্ছা, তারপরে 10 বার পূর্ণ ঘূর্ণন, 10 বার কতবার ঘুরে? এন এর মান কত? এন এর মান কিন্তু 10, এটা মনে রাখবো। 10 বার ঘুরলো, পাখাটি কৌণিক বেগ দেওয়া আছে, কৌণিক ত্বরণ কত? 10 বার পূর্ণ ঘূর্ণনের পর কৌণিক বেগ দেওয়া আছে, কৌণিক ত্বরণ কত হিসাব, ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে কয়বার ঘুরছে? 10 বার। তো একবার ঘোরার পরে কত ডিগ্রি কোণ তৈরি করে তোমাকে এটা হিসাব করতে হবে, তাই না? তাহলে তোমাকে দেখো এখানে ওমেগার মান দেওয়া আছে, তাহলে আমরা সূত্রটা আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে? এটা সূত্র আমরা জানি কি, দেখো একটা রৈখিকের সূত্র কি জানতাম, v² = u² + 2a, সেটা জানতাম না। তো কৌণিকের ক্ষেত্রে আমরা যদি কনভার্ট করি তাহলে এটা হচ্ছে শেষ বেগ, তাহলে আমরা শেষ বেগ ওমেগা² প্রকাশ করি, আর ইউকে আমরা আদি দিয়ে প্রকাশ করি, তাহলে u0 ঠিক আছে, প্লাস 2a। এটা ত্বরণকে আমরা কি প্রকাশ করব? কৌণিক অবস্থায় কৌণিক ত্বরণ, তার মানে 2 আলফা। আর এসটা কি হবে? এসটা হবে হচ্ছে যেহেতু সরণ বোঝায়, তাহলে কৌণিক আসলে কি কৌণিক সরণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে একবার যদি দেখো ঘূর্ণন অবস্থায় কোনো বৃত্তাকার পথে যদি তুমি একবার ঘুরো, একটা পাক মারো, তাহলে একবার ঘুরলে থিটা কত হয়? একবার ঘুরলে থিটা ইকুয়াল হবে 360 ডিগ্রি, ঠিক আছে? একবার বৃত্তাকার পথে ঘুরলে তাহলে কত? 360 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, মানে 2 পাই। একবার যদি পূর্ণ আবর্তন হয় তাহলে কত হবে? 2 পাই। এটা যদি আমরা একটু লিখি ভালো করে, একবার আবর্তনে থিটা ইকুয়াল কত? 2 পাই। তো তুমি কয়বার ঘুরছো? 10 বার ঘুরছো, তাই না? এই 10 বার ঘোরা বলতে তোমাকে থিটার মানটা বের করার জন্য এই তথ্যটা তোমাকে দিছে, ঠিক আছে? তাহলে 10 বার ঘুরছো, তাহলে 10 বার যদি ঘুরে তাহলে থিটার মানটা কত হবে? 10 গুণন 2 পাই। তাহলে আলটিমেটলি কত? দেখো তো 20 পাই পাইলাম, থিটার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের ওমেগার মানও দেওয়া আছে, তাই না? ওমেগা ফাইনাল যেটা দেওয়া আছে। তো এটা কি বলছে? থেমে গেল, বৈদ্যুতিক পাখার সুইচ অন করলাম, তার মানে আদি অবস্থায় কিসে 0 ছিল, আদি বেগ কত? 0 না? তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট আলফার মানটা কিন্তু বের করতে পারবো। ডিরেক্ট আলফার মানটা বের করার সূত্র কি? দেখো এটা তো 0, তাহলে আমার আলফার মানটা কি হবে? আলফার মানটা কিন্তু আলটিমেটলি ওমেগা² / 2 থিটা। তাহলে ওমেগার মান তোমাকে দেওয়া আছে 20 রেডিয়ান, তাই না? ওমেগার মান কত দেওয়া আছে? 20 রেডিয়ান। আচ্ছা, ডিভাইড বাই 2 গুণন দেখো 20 পাই। তাহলে এই 20 কাটা গেল, থাকলো কত? 1/2 পাই। দেখো এরকম একটা ভ্যালু কিন্তু আমার থাকতেছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আলফার মানটা হচ্ছে 3.18 এটা আসে। তাহলে দেখি আমরা, এটা তোমার হচ্ছে ওমেগা², তার মানে আরেকটা 20 এখানে থাকবে, 20 গুণন 20, ঠিক আছে? 20 গুণন 20 আর নিচে 2 পাই, তাহলে এখানে উপরে 20 থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি উপরে 20 থাকে আর নিচে কত? 2 গুণন 3.14,
তাহলে দেখো 3 দুগুণে 6 আমরা 6 ধরে নিই, ঠিক আছে, আর উপরে থাকে 20, তাহলে 6 20-এর মধ্যে 6 কয়বার যায় 3, 6 18, তাহলে 3 দশমিক সামথিং হবে অ্যান্সার। 3 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। কত হবে আমরা যদি এক্সাক্ট বের করি তাহলে সময় লাগবে, তো অপশনে দেখবো যে 3 এর কাছাকাছি মানে একটাই আছে, তো ওইটাই হবে আমাদের উত্তর। 3 এর কাছাকাছি মানে একটাই, তাহলে সি নাম্বারটা হবে উত্তর, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এই ভ্যালুগুলো বের করবো। সূত্রটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং কোনটা কিভাবে বের করতে হয় সেটাও জানতে হবে, ঠিক আছে। তো তুমি যে রৈখিক সূত্র জানো, রৈখিক সূত্রগুলো যদি জানো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো রৈখিক সূত্র কি ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, এই সূত্রগুলো জানো, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে তোমরা ভি দিয়ে ভি কে ট্রান্সফার করবা কই দিয়ে, ওমেগা দিয়ে, তারপর এস কে ট্রান্সফার করবা হচ্ছে থিটা দিয়ে, তারপর হচ্ছে এ কে ট্রান্সফার করবা হচ্ছে কি দিয়ে বলো তো, আলফা দিয়ে, এবং হচ্ছে ভর যেটা রৈখিক অবস্থায় ভর যেটা কৌণিকে সেটা কি জড়তার ভ্রামক, ঠিক আছে। রৈখিক অবস্থায় যেটা বল সেটা হচ্ছে কৌণিক অবস্থায় কি বলো তো টর্ক, ঠিক আছে। তো এই জিনিস দিয়ে যদি সূত্রগুলো কনভার্ট করে দাও তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। তুমি যে নরমালি সূত্রগুলো জানো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপর তুমি জানো হচ্ছে এ সমান কত ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তারপর হচ্ছে আরও অনেক সূত্র আছে না, এস ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর যখন সমবেগে যায় তখন কি এস ইকুয়াল টু ভিটি। তো এই যে এই সূত্রগুলো জাস্ট কি তুমি এই যে কৌণিকে আসলে এই যে এই জিনিসগুলো দিয়ে কনভার্ট করে দিবা, তাহলে তোমার কৌণিকের সূত্রগুলো কিন্তু আলটিমেটলি পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন। 5 কেজি ভরের একটি রাইফেল হতে 20 গ্রাম ভরের একটি বুলেট এত বেগে ছুটে চলে, পিছন থেকে রাইফেলের ধাক্কার মান কত? আমরা পশ্চাৎ বেগের ম্যাথ আমরা ছোটবেলা থেকে করে আসছি, তাই না? তো এটা তো আমরা সবাই জানি যে পশ্চাৎ বেগ, দেখো আদি অবস্থায় কি বুলেটও স্থির থাকে, বন্দুকও স্থির থাকে, তাহলে আদি ভরবেগটা কি 0, তাহলে শেষ ভরবেগের যোগফল ইকুয়াল টু আদি ভরবেগের যোগফল, এটা তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে m1 v1 এটা হচ্ছে আমাদের কি বন্দুক, এটা হচ্ছে বুলেট, তুমি ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে v2 এর মানটা তুমি আলটিমেটলি বের করে ফেলবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এই উপরে হচ্ছে মানগুলো বসাই দাও, হয়ে যাবে। v2টা আমরা বন্দুকের ভরবেগটা 2 ধরছি, বন্দুকের ভরটা m2 ধরছি, v2 হচ্ছে বন্দুকের শেষ বেগ, ঠিক আছে, রাইফেলের যে শেষ বেগ। তাহলে v2 = -m1 বাই m2, m1 কত বন্দুকের যে ভরটা, বন্দুকের বুলেটের যে ভরটা 20 গ্রাম দেওয়া আছে, তাহলে তোমার কেজিতে কনভার্ট করতে হবে, ভর অবশ্যই কেজিতে নিতে হবে, তার মানে 20 গুণন tan ইনভার্স 3, ঠিক আছে। এভাবে ভ্যালুগুলো বের করতে হবে। আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখাই তোমাদের, তাহলে দেখো v2 এটা সমান কত আসছে মাইনাস m1 এর মান কত 20 গুণন tan ইনভার্স 3 ডিভাইড বাই m2 এর মান কত, m2 এর মান দেখো 5 কেজি বলছে, তাই না, 5 কেজি। আচ্ছা, এখন গুণন v1 এর মান কত বলছো, v1 1000। দেখো এই 1000 এই tan ইনভার্স 3 কিন্তু কেটে যাবে, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত থাকে 4 থাকে না, তাহলে এখানে আলটিমেটলি কত 4 মাইনাস দ্বারা বোঝায় পশ্চাৎ বেগ, ঠিক আছে। মাইনাস দ্বারা কি বোঝায় যে বুলেটটা পিছন দিক থেকে গতিশীল হবে, ঠিক আছে। তোমরা যদি ভিডিওগুলো দেখো বিভিন্ন, দেখবা যে যখন বুলেট গুলি করে তখন কি রাইফেলটা পিছন দিকে সরে আসে না, তো এটা আসলে আলটিমেটলি পশ্চাৎ বেগ। এরপর দেখো 9 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, তো বলছে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 বল দ্বারা টানা হচ্ছে, তাহলে বলটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? তাহলে তুমি কোন দিকে টানছে দেখো তো, আমরা যদি বলি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ, তার মানে কি এখানে 60 ডিগ্রি কোণ না, তাহলে যেই দিকে কোণ আছে দেখো এই বরাবর আমরা যদি যাই, তাহলে আমরা কি ভূমি বরাবর কি বলতে পারি, ভূমি বরাবর বলতে cos থিটা, তাই না। এদিকে আমরা টানতেছি f, তাহলে ভূমি বরাবর উপাংশ কি হবে f cos থিটা। এবার উলম্বর দিকে উপাংশ বললে কি বলবো আমরা, এই যে উলম্ব উপাংশ না, এটা দেখো তো উলম্বের সাথে কোণ আছে, কোণ নাই, তাহলে যার সাথে কোণ আছে তাদের সাথে কি হবে f sin থিটা, যার সাথে কোণ তার সাথে কি cos, যার সাথে কোণ নাই তার সাথে কি sin, ঠিক আছে। তাহলে আমার উলম্ব বললে f sin থিটা, আনুভূমিক বললে f cos থিটা, তাহলে আমরা f cos থিটা মানটা বসাই দেব। দেখো 200 * cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ * 100 মানে কত, আলটিমেটলি 100 চলে আসবে, ঠিক আছে। 200 আছে সামনে, তো এটা হচ্ছে উত্তর। তো বোঝা এইভাবে কিন্তু করবা, ঠিক আছে। তাহলে আনুভূমিক উলম্ব অংশ আশা করি বুঝতে পারছো। এবার দেখো একটি কণা 2.0 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করছে, রৈখিক বেগ কত? তাহলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক তোমাকে তো অবশ্যই জানতে হবে। তাহলে আমরা জানি কি v সমান, এই v সমান হচ্ছে তোমার ওমেগা ইনটু r, ঠিক আছে। এটা হচ্ছে রৈখিক বেগ এবং হচ্ছে তোমার এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, এদের মধ্যে সম্পর্ক। তাহলে ওমেগার মান আমরা কি কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে তোমার প্রতি মিনিটে এতবার আবর্তন, তার মানে কি আবর্তন সংখ্যা দেওয়া আছে 2πn ডিভাইড বাই টি, কত সময় আবর্তন করছে, ইনটু r, r এর মান কত দেওয়া আছে 2 মিটার ব্যাসার্ধ, এই যেটা হচ্ছে r, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুগুলো বসায় দাও, 2 গুণন 2π, এখানে আমাদের 30 দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 60, তাহলে এটা দিয়ে কাটলে কত 2 থাকে ইনটু 2, তাহলে এই 2 কিন্তু আবার কাটা যাবে, তাহলে থাকলো কত দেখো তো 2π থাকলো না, 2π মিটার পার সেকেন্ড আলটিমেটলি आंसर। তো পাই দিয়ে দেওয়া আছে, এজন্য আমরা পাই দেই आंसर করব, ঠিক আছে।
তাহলে এখানে কিন্তু ইজিলি করা যাবে, ঠিক আছে। যদি তোমাকে বলে পায়ের মান বের করো, পায়ের মান দেওয়া আছে, মানে সংখ্যায় দেওয়া আছে, তুমি কি করতে 3.14 দিয়ে গুণ করে দিলে ভ্যালুটা আলটিমেটলি পেয়ে যেত। তাহলে কত হলো 6.28 কিন্তু হয়ে যেত। বাট আমাদের যেহেতু অ্যান্সার পায়ে দেওয়া আছে আমরা এইভাবে রেখে দেবো, সমস্যা নেই। এবার দেখো আণবিক গঠনের জন্য দায়ী কোন বল। তো এটা আমরা এটা নিউটনের বলবিদ্যাতে যে বলের যে ক্রমগুলো আছে না, সেখানে আমরা পাবো মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, তাই না। তো এখানে আণবিক গঠন বলতে কি প্রোটন এবং যে নিউট্রন এগুলা যে যুক্ত থাকে যে বল দ্বারা, তো সেটা বোঝাচ্ছে, সেটা কি আমাদের তড়িৎচুম্বক বল, ঠিক আছে। তো এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। তো এটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণে 10 কেজি মিটার পার সেকেন্ড মানে ভরবেগ ক্রিয়াশীল। লিভারের কৌণিক ভরবেগ দেওয়া আছে 5 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। মানে আমার অত কিছু দরকার না, আমার কি দেওয়া আছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করব এবং কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করব এবং এল সমান হচ্ছে তোমার হচ্ছে এখানে আর ক্রস পি, ঠিক আছে। আর ক্রস পি এটা একটু বোঝার চেষ্টা করি। এলটা হচ্ছে আমাদের কি, এলটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবং এটা সমান হচ্ছে আর ক্রস পি। আমরা ক্রস গুণের সূত্র কি জানি যে আর পি সাইন থিটা, ঠিক আছে। যদি মধ্যবর্তী কোণ আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এখানে বসাই দিলে আমরা কিন্তু কৌণিক ভরবেগটা পেয়ে যাব। তো আমাদের চাইছে কি দেখো তো দৈর্ঘ্য চাইছে, তাই না। এত হলে এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে দৈর্ঘ্য আলটিমেটলি যে আমাদের যে আরটা আছে না এটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। এই যে আর যেটা এটাই কিন্তু দৈর্ঘ্য, এটাই বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে সূত্রটা জানলাম, সূত্রটা কি, তাহলে আর সমান কি লিখতে পারবো, অর্থাৎ আর এটা সমান আলটিমেটলি আমরা কি লিখতে পারবো এল ডিভাইড বাই তুমি কি লিখতে পারবো পি সাইন থিটা, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো বার করো। দেখো তোমার কৌণিক ভরবেগ দেওয়া আছে 5, রৈখিক ভরবেগও দেওয়া আছে, রৈখিক ভরবেগ কত 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে। এবার কোণ দেওয়া আছে কত, কত ডিগ্রি কোণ তৈরি করছে দেখো তো 30 ডিগ্রি, তাই না। তাহলে আমরা সাইন 30 ডিগ্রির মান কত জানি, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে আমরা একবারে লিখলাম, এখানে হাফ লিখে দিলাম। দেখো এটা কাটলে কত 5 থাকে না, আবার 5 কাটলে কত থাকে 1, তাহলে আলটিমেটলি কত এটা কিন্তু 1 মিটার হবে আমাদের উত্তর, ঠিক আছে। দেখো এই যে 1 মিটার কিন্তু আমাদের উত্তর চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে জাস্ট সূত্রগুলো বোঝার চেষ্টা করবে এবং কোন ভ্যালুগুলো তোমার দেওয়া আছে সেটা যদি একটু আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তোমার ম্যাথগুলো করা একদম ইজি হয়ে যাবে। জাস্ট এখানে ভাষাগত দিকে তোমার একটু কনফিউজ লাগতে পারে, যেটা লিভার বললো আল্লাহ তাহলে কি, বাট আমাদের কি কি দেওয়া আছে এটা বুঝতে হবে। রৈখিক ভরবেগ দেওয়া আছে, কৌণিক ভরবেগ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য বলতে আলটিমেটলি তোমার যে এল সমান যে আর ক্রস পি এই আরটাই হচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে, ঠিক আছে। কারণ এখানে আর কোনো কিছু দৈর্ঘ্য তো নাই, সূত্রের মধ্যে কি দৈর্ঘ্য মিটার, দৈর্ঘ্য ওকে মিটার না, তাহলে মিটার এককে যেটা আছে ওইটা আলটিমেটলি আমাদের বের করতে হবে, তাই না। এবার দেখো 3 কেজি ভরের একটি গতিশীল কণার বেগ দেওয়া আছে ভি দেওয়া আছে আমাদের এখানে এবং ভেক্টর আর যেটা অবস্থান ভেক্টর আর এটা দেওয়া আছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগের মান কত, দেখো এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখো কৌণিক ভরবেগের সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা কি ছিল যে কৌণিক ভরবেগ আমরা যদি এল দ্বারা প্রকাশ করি, বড় হাতের এল বা ছোট হাতের তোমার খুশি, তুমি আমরা ম্যাথ করার সাপেক্ষে যেটা খুশি ধরতে পারি। দেখো তাহলে আমরা আর ক্রস পি না, আর ক্রস পি। আবার পি সমান আমরা কি জানি বলতো, পি সমান এম ভি না, আর ক্রস এম এটা কিন্তু আবার ডট গুণ, ঠিক আছে, মানে স্কেলার গুণ হবে, এটা আলটিমেটলি স্কেলার গুণ হবে এম ডট ভি। তাহলে তুমি যদি এখান থেকে আর ক্রসটা রেখে আগে এলো তুমি হচ্ছে এম ডট ভিটা বের করো, তাহলে আমরা কি আলটিমেটলি ভরের সাথে ভিটা গুণ হবে, তাই না। তাহলে ভর দেওয়া আছে 3, তাহলে স্কেলার গুণ যখন আমরা করব তখন কি আলটিমেটলি এই 3টা কি সবার সাথে গুণ হয়ে যাবে, তাই না। তাহলে 3 দুগুণে 6i, তারপর তোমার থাকলে কত -6j, তারপর দেখো প্লাস থাকলো কত 3 কে। এবার আর এর মানটা তোমার দেওয়া আছে এবং আর এর সাথে এটা যদি তুমি ক্রস গুণ করো তাহলে কিন্তু আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবে। আর এর মান কত দেওয়া আছে, আর এর মান কিন্তু দেওয়া আছে তোমার জাস্ট i - j, এটার সাথে কি এবার ক্রস গুণ করতে হবে আমাদের 6i - 6j প্লাস 3k, ঠিক আছে। এটা আমরা কি করব ক্রস গুণ করব। তো ক্রস গুণ করার একটা কিন্তু ইজি শর্টকাট আছে, সেটা যদি আমরা দেখি, দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, প্রথমে কিন্তু আর এর মান দেওয়া আছে, তাই না। তাহলে যেটা প্রথমে থাকবে আমরা এখানে লিখি, দেখো এল সমান কি হবে আর ক্রস পি, তাহলে এখানে ভ্যালুগুলো আমরা বসাই দেবো, ঠিক আছে। প্রথমে আই লিখবা, তারপর জে, তারপর কে, আলটিমেটলি এবার আর এর যে মানগুলো আছে অর্থাৎ আই এর শক বসাবো, আই এর শক কত 1, জে এর শক কত -1, দেখো কে কি আছে এর মধ্যে নাই, তাহলে এটা কি 0 হবে। এবার আসো পরে কি আছে পি না, তাহলে পি এর ভ্যালুগুলো বসাবা, আই এর শক কত 6, তারপর দেওয়া আছে কত -6, তারপর দেওয়া আছে কত 3, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রস গুণন করতে হবে আলটিমেটলি। তো এটা করার খুবই একটা ইজিলি একটা পন্থা আছে, সেটা দেখো আমি যদি বলি, সেটা হচ্ছে যে শর্টকাট যেটা আছে সেটা হচ্ছে তুমি প্রথম যে মানটা সেটা লিখবা 1 -1 0, এটা আবার লিখবা, তাহলে 1 -1 0, ঠিক আছে লিখলা। এরপরে নিচের লাইনটা লেখো, নিচের লাইনে যা আছে দেখো -6 3, এটা আবার লেখো, তাহলে 6 -3 এবার 3, ঠিক আছে। তো এবার তোমার কাজ হবে হচ্ছে প্রথম যে কলামটা আছে এটা বাদ
শেষের যে কলাম আছে এটা বাদ। এবার আমরা অবশ্য যে জিনিসগুলো আছে না এটার নির্ণায়কের এটা একটা ভ্যালু বের করবো, ঠিক আছে। ভ্যালুগুলো কীভাবে বের করবো, এই যে এভাবে আমি যে ক্রস তীর চিহ্ন দিচ্ছি না, এইভাবে উপর থেকে নিচে যেগুলো তীর চিহ্ন দিলাম এগুলো গুণ করে ফেলো, তাহলে গুণ করে ফেললাম, তাহলে গুণ করে আবার এটার সাথে এটা, ঠিক আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দাঁড়াও এটা আমরা অন্য মান বের করে ফেলছি। দেখো এখানে আমরা কি করব, দুইটা জোড়া জোড়া নেব, এটা একটা জোড়া, তারপর হচ্ছে এটা একটা জোড়া এবং এটা একটা জোড়া, ঠিক আছে। তো এই জোড়ার যে মানটা এটা আমাদের আয়ের নির্দেশ করবে এবং এই জোড়ার যে মান সেটা জে নির্দেশ করবে এবং এই জোড়ার যে মান সেটা কে নির্দেশ করবে, ঠিক আছে। জোড়াগুলো মান কি বের করবো, নির্ণায়ক বের করছি না, নির্ণায়কের মান, তো এটা আলটিমেটলি 2/2 কোন একটা নির্ণায়কে ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে বিয়োগফল, তাই না। তারপর এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে গুণ করে দুইটার কি বিয়োগফল, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দুইটার বিয়োগফল, দেন এইভাবে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা আয়ের শখ -1 × 3, তাহলে মানে আলটিমেটলি কত, এখানে -3 আসে। তারপর এটার সাথে এটা গুণ করলে দেখো 0 চলে আসে, তাই না। তাহলে আমরা এটা -+0 লিখতে পারি। এবার দেখো প্রথমটা প্লাস, এটা পরেরগুলো কিন্তু প্লাসই হবে, ঠিক আছে। তারপর দেখো এই দুই জোড়া, তাই না, তাহলে এটার সাথে 0 0 গুণ করলে 0 হয়ে যায়। তারপর দেখো -3 চলে আসে, তারপর আবার +k, হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 6, তারপর এটা কি আছে -6 -1 প্লাস, আর চিহ্ন কি বিয়োগফল যে, তাহলে এখানে -6 চলে আসবে, তাহলে এটা কিন্তু 0 চলে আসে, তাই না। তাহলে দেখো মানটা কি আসলো আমাদের -3i প্লাস মাইনাস এখানে 3j, আর এটা কিন্তু আলটিমেটলি 0 চলে আসে, তাই না। তো এটাই কিন্তু আমাদের কি পাইলাম, এটা কিন্তু আমাদের রৈখিক আমাদের যে কৌণিক যে ভরবেগ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখানে কৌণিক ভরবেগের মানটা এটাই দেখো আছে -3 -3j, ঠিক আছে। তো এটা আমাদের এ নাম্বার অপশনের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করতে পারো। তো একজন সাইকেল আরোহী একটি নির্দিষ্ট গতিতে বাঁক নিচ্ছে, তো যদি তার বেগ দ্বিগুণ করে তাহলে তার ব্যাংকিং কোণের অনুপাত কত। ব্যাংকিং কোণের সূত্র আমরা কি জানি, ব্যাংকিং কোণের সূত্র tan θ ইকুয়াল কত বলো তো, v²/rj। তো এখানে সবগুলো আমরা স্থির রাখলাম, আর এবং যে স্থির আছে ভিটা পরিবর্তন করছি, তাই না। তাহলে যেটা পরিবর্তন করছি তাহলে এটা কি tan θ সমান হতে v², তাই না। tan θ সমান হতে v² আমরা বলতেই পারি। তাহলে দেখো বেগটা কি করলা, দ্বিগুণ করলা, তাহলে বেগ দ্বিগুণ করলে কি হচ্ছে আলটিমেটলি কিভাবে স্কোয়ার আকারে পরিবর্তন হচ্ছে না, তাহলে দ্বিগুণ মানে কি 2 এর উপর স্কোয়ার হবে, 2 এর উপর স্কোয়ার হবে। তাহলে প্রথম অবস্থায় যদি 1 থাকে দ্বিতীয় অবস্থায় কি হবে, দ্বিগুণ মানে কি বেগের স্কোয়ার আকারে কিন্তু থিটার মানটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি 1:4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। তো সূত্রটা জানার চেষ্টা করবে এবং কোনটা কার সমানুপাতিক এটা বোঝাচ্ছে। যদি দেখো এখানে আমরা বলতো যদি বেগটা স্থির আছে জি তো এমনি কনস্ট্যান্ট, তাই না, তাহলে আমরা কি বলতাম আর এর মানটা tan θ সমানুপাতিক কিন্তু 1/r। তাহলে দেখো এই যে রাস্তার যে বাঁকের যে দৈর্ঘ্য সেটা যত কম হবে থিটার মানটা কি তত বাড়তে থাকবে, ঠিক আছে, tan θ মানটা তত বাড়তে থাকবে। এবং tan θ যে ভ্যালু সেটা আমরা কিভাবে জানি, tan θ ভ্যালুর মানটা কি, tan θ মান শুরু হয় কই থেকে বলো তো, tan θ মান শুরু হয় 0 থেকে এবং শেষ হয় কত 1 এ। তাহলে tan θ মানটা যত বড়র দিকে যাবে তত কি থিটার মানটাও কিন্তু বাড়বে, কারণ দেখো tan 0 ডিগ্রি মান আমরা কি দেখছি, 0 ডিগ্রি মান 0, তারপর tan 30 ডিগ্রি মান 1/√3, তার মানে tan θ মান বাড়ার মানে থিটার মানও বাড়া, ঠিক আছে, এটাই বোঝাতে চেষ্টা করতেছি। তো এটা tan θ মান বৃদ্ধি পাচ্ছে মানে কি থিটার মানও বৃদ্ধি পাচ্ছে, tan θ মান কমছে মানে কি থিটার মানটাও কমছে। তো এই সমানুপাতিক ধর্মগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এবার যেহেতু বেগের সাথে সম্পর্ক দিল, পরের বার তোমাকে বলবে যে ব্যাসার্ধ মান অর্ধেক করলাম তাহলে কি পরিবর্তন হবে, এটাও কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো 15 নাম্বার দেখো 10 কেজি ভরের একটি বস্তু 4 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। কোন দিকে চলছে, উত্তর দিকে। দিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ দিকের উপর ভিত্তি করে ভেক্টর রাশির আমরা চিহ্ন দিব, লম্ব হচ্ছে কিনা এটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে উত্তর দিকে চলছে। এবার 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। আমরা জানি কি উত্তর দক্ষিণ কি পরস্পর লম্ব না, উত্তর দক্ষিণ পরস্পর কিন্তু লম্ব। তাহলে কোন এক বস্তুর দুটি সংঘর্ষের ফলে মিলিত বস্তুর বেগ কত, দুইটা বস্তু এবার সংঘর্ষ হবে, তাহলে সংঘর্ষ হলে মিলিত কত, উত্তর দক্ষিণ। তাহলে উত্তর দক্ষিণ, সরি উত্তর হচ্ছে এদিকে, দক্ষিণ হচ্ছে এদিকে, তার মানে একটা যদি পজিটিভ হতো একটা কি হবে নেগেটিভ, কারণ দুইটা কি বিপরীত দিকে না, উত্তর উপরের দিকে, দক্ষিণ নিচের দিকে, বা দক্ষিণ উপরে উত্তর নিচে, তার মানে একটা অপরটার বিপরীত দিকে। তাহলে তুমি যদি U1 পজিটিভ ধরো তাহলে তোমাকে U2 অবশ্যই নেগেটিভ ধরতে হবে, তো তুমি ছোট যেটা ওইটা নেগেটিভ ধরবা, ঠিক আছে। তাহলে আমরা U1টাকে পজিটিভ ধরলাম কত 4 মিটার/সেকেন্ড এবং U2টাকে নেগেটিভ ধরলাম -4। এবার তোমাকে মিলিত বেগের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মিলিত বেগের সূত্র কি জানি আমরা বলো তো, মিলিত বেগের সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে। সেটা কি, যে আদি ভর বেগের যোগফল ইকুয়াল টু মিলিত বেগ মানে কি শেষ বেগটা সবার জনের সমান না, শেষ বেগটা দুইটার জনের সমান, তাহলে m1 + m2 × v, ঠিক আছে। এই সূত্রটা তোমার জানতে হবে। তাহলে v এর মান তোমাকে বের করতে হবে। আর এখানে দেখো এখানে কিন্তু মাইনাস আসবে, কারণ কি U2 এর মান কিন্তু মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুগুলা চিহ্ন সহ বসাই দিবা, ঠিক আছে, চিহ্ন সহ বসাই দিবা।
তাহলে দেখো 10 গুণন 40, 5 গুণন -2, তাহলে এখানে 40 - 10 30, আর এখানে দেখো 15, তাহলে 15কে 30কে 15 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে মিলে যাবে কিন্তু আলটিমেটলি 2 হয়ে যাবে। আমি যাবো না, আজকে কাজ আছে। বলের ঘাত, তো বলের ঘাতটা আমরা সমান কি লিখতে পারি? বলের ঘাত সমান কিন্তু আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তো ভরবেগের পরিবর্তন মানে কিন্তু বলের ঘাত, ঠিক আছে। দেখো এখানে আমরা যদি বল বেগের পরিবর্তন এফটি, এটা আলটিমেটলি কি হবে? এম ইন্টু ডেল ভি, এম ইন্টু ডেল ভি, যদি তোমার হচ্ছে বেগটা যদি স্থির থাকে, ঠিক আছে, এম ইন্টু ডেল ভিটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। বলের ঘাত এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। দেখো কোন ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য? যখন আমাদের ফুটবল খেলার সময় আমরা কি নিউটনের গতিসূত্র প্রয়োগ করি। দেখো এটা চাকার ভর হচ্ছে 5 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার হলে জড়তার ভ্রামক কত? তো চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকলে সূত্র কি? I = mr স্কয়ার, I = mr স্কয়ার বা mkx স্কয়ার, যেটা খুশি বলতে পারো। সূত্র আমাদের দেওয়া আছে mkx স্কয়ার, যেখানে k টা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে ভ্যালুগুলো বসায় দাও, তাহলে এখানে m এর মান 5 দেওয়া আছে, k এর মান কত হবে? 0.5 স্কয়ার, ঠিক আছে। তো দশমিকের স্কয়ার কিভাবে করে এটা তোমাকে বুঝতে হবে। দেখো 0.5 গুণন 0.5, তাই না? তাহলে 5 5 গুণ করলে কত হয়? 25 থাকে না? এবার দশমিকের পরে কয় ঘর আছে? এখানে এক ঘর, এখানে এক ঘর। টোটাল গুণের সময় দেখবা এখানে এক ঘর, এখানে এক ঘর, তাই না? টোটাল কয় ঘর? 2 ঘর। তার মানে বাম থেকে তুমি ডান থেকে 2 ঘর পরে দশমিক দিবা, এক ঘর 2 ঘর, 2 ঘর পরে দশমিক, তাহলে এটা কিন্তু 2.25 হবে এটার স্কয়ার। তো এবার ভ্যালুগুলো বের করবা, তাহলে এটার সাথে আবার কি গুণ করতে হবে? এটার সাথে 5 গুণ করতে হবে, তাই না? তাহলে 5 পজিশন কত হয় আমরা জানি 125, তাহলে 125 লিখলা। এখানে কিন্তু দশমিক আছে না, তাহলে এখানে কি 2 ঘর পর দশমিক না? তাহলে বাম থেকে 2 ঘর পর দশমিক দিবা, এই যে 1.25 হবে উত্তর। কিন্তু 1.25 আমাদের এখানে অপশনে নাই, যেটা কারেক্ট অ্যান্সার এখানে নাই, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার না থাকলে ওটা অবশ্যই ব্ল্যাঙ্ক লিখে আসবা, কবরদার উত্তর করে আসবা না, ব্ল্যাঙ্ক রেখে আসবা, তাহলে কিন্তু মার্ক পাবা। আর যদি উত্তর করে আসো তাহলে কিন্তু মার্ক পাবা না। তাহলে হবে 1.25। এরপরে দেখো নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়। সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তোমার গ্র্যাভিটন, নিউটন, এগুলো তোমাকে কিন্তু জানতে হবে। মেসন কণা কিন্তু এটা, ঠিক আছে। আর গ্র্যাভিটনের ফলে কি হয়? মহাকর্ষ। কি হবে? মহাকর্ষ। গ্র্যাভিটন মানে গ্র্যাভিটেশন, ঠিক আছে। এটা তো এরপরে যদি আমরা দেখি 20 নম্বর প্রশ্নটা, দেখো তোমাকে বলছে যে 20 কেজি ভরের একটি বস্তু, 20 কেজি ভরের একটি বস্তু 50 নিউটন আনুভূমিক বলে, 50 নিউটন আনুভূমিক বলে একটি তলের উপরে নেওয়া হচ্ছে। বস্তু চলন অবস্থায় ঘর্ষণ শক্তি, চলন্ত অবস্থা মানে গতীয় ঘর্ষণ দেওয়া আছে মিউ কে, মিউ কে এর মান দেওয়া আছে 0. এটা কি মিউ কে, ঠিক আছে, 0.50, এটা তোমাকে এফ দেওয়া আছে এটা। তো এবার বিষয় হচ্ছে তোমাকে বলছে যে তো বস্তুর ত্বরণ কত। তো এখানে আমাদের নিট যে বল সেটা সমান হচ্ছে এম এ। নিট যে বল, নিট বল মানে কি? দেখো নিট বল এফ এটা সমান কিন্তু এম এ। নিট বল মানে কি? তোমার উপর যত বাধা টাধা দিচ্ছে, মনে করো আমি এদিক থেকে আলটিমেটলি দিক থেকে 10 কেজি বলের 10 নিউটন বল প্রয়োগ করছে, আমার এদিক থেকে বাধা দিচ্ছে 5 নিউটন, তাই না? তাহলে এই 10 নিউটন থেকে 5 নিউটন বাদ চলে যাবে না? তাহলে তুমি বাধা দিচ্ছ, বাধাটা তোমাকে অতিক্রম করতে হবে, তাহলে 10 নিউটনের থেকে 5 নিউটন বাদ গেল, তাহলে থাকলো কত? 5 নিউটন না? এই যতটুকু কার্যকরী থাকছে ওটা কিন্তু ডেল এফ, ঠিক আছে। তাহলে টোটাল এটা হিসাব করে তারপর এটা কি হবে? এম এ। তাহলে আমরা এখানে বাধাদানকারী বিষয়টাকে বের করব। তাহলে টোটাল বল কোনটা কোনটা কাজ করছে দেখো, এখানে তুমি হচ্ছে 50 নিউটন বলে কিন্তু টানতেছো, তাই না? তাহলে এখানে তোমার হবে হচ্ছে 50 নিউটন। দেখো মিউকেটা কিন্তু ঘর্ষণ বল মানে কিন্তু বাধা দানকারী বল, তাই না? যদি মিউকে দেওয়া থাকে, যদি মিউকে দেওয়া থাকে তাহলে যে তোমার হচ্ছে যে বলের মান, যে বলের মান সেটা হচ্ছে দেখো মিউকে বা ঘর্ষণ বল এফ কে ইকুয়াল হচ্ছে তোমার মিউকে ইনটু হচ্ছে এমজি, ঠিক আছে। মিউকে ইনটু এমজি, এটা হচ্ছে তোমার ঘর্ষণ বলের সূত্র। তাহলে সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ঘর্ষণ বল বের করার সূত্র কি? ঘর্ষণ বল তোমাকে যদি মিউ মানে ঘর্ষণ সহগ দেওয়া থাকে তাহলে ঘর্ষণ বল বের করার সূত্র হচ্ছে এমজি গুণ করে দিবা, ঠিক আছে। মিউকের সাথে ঘর্ষণ সহগের সাথে এমজি গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে এমজি এর মানটা বের করি, মাইনাস এমজি ইনটু মিউকে ইকুয়াল কত দেখো তো এম এ। তোমার এবার তোমাকে কি বলবো? এম শুধুমাত্র ত্বরণ বের করতে বলছে, তাহলে এম দিয়ে ভাগ করে দিবা। তাহলে এম দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো তো 50 নিউটন
ডিভাইড বাই এম মাইনাস, এখান থেকে এম এম কাটা যায় তাই না, তাহলে আমরা তাও এক লাইন করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এম জি ইন্টু কিউ মিউকে ডিভাইড বাই এম ইকুয়াল কত এ। এবার কাটাকাটি করো, দেখো এখানে কাটা 10, তাহলে এখানে 5 পাচ্ছ মাইনাস এখানে মিউ এর মান কত 0.5, দেখো আমরা কিন্তু এম কাটা দিছি ঠিক আছে, এখানে 9.8 আসছে। তারপর দেখো এটা সমান এ, দেখো 9.8 কে আমরা 10 ধরে নিলাম, তাহলে 10 দিয়ে যদি 0.5 এ গুণ করো তাহলে কি আলটিমেটলি 5 হচ্ছে না, এখানে কিন্তু আমরা একটা ভ্যালু তোমার চলে আসবে, দেখো সামথিং পয়েন্ট আসবে ঠিক আছে, 9.8 যেহেতু তাহলে মানে এখানে একটু কম আসবে না, 4.9 এরকম একটা সামথিং মান আসবে। দেখো 0.5 মানে কত হাফ না, তাহলে হাফ মানে কত, হাফ দিয়ে তুমি যদি 9.8 গুণ করো তাহলে গুণ করলে 4.9 আসে ঠিক আছে, তাহলে এখানে এর মান কত আসবে, এর মান কিন্তু 0.1 মিটার পার সেকেন্ড আসবে ঠিক আছে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে। তাহলে আমরা যদি 9.8 কে 2 দিয়ে ভাগ করি, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে 4.9 আসে ঠিক আছে। তো এই জিনিসটা মুখস্থ রাখাই ভালো, কারণ অনেকগুলো কাজে ব্যবহার হবে অনেক সময় ঠিক আছে, এই মানটা অনেক সময় ব্যবহার হবে কিন্তু। দেখো পরবর্তী প্রশ্ন আমরা যদি যাই, 30 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি পেয়ে 36 কিলোমিটার পার হলো। পূর্ণিত দেখো বৃদ্ধি পেয়ে মানে কি ডেল ভি দেওয়া আছে, তোমাকে কত আছে ডেল ভি, এবং কিন্তু ডেল ভি এর মানটা 36 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আমরা মিটার পার সেকেন্ড লাগবে ঠিক আছে। আচ্ছা, তো বস্তুটির উপর কত বল প্রয়োগ করলে এটা আসবে, তো আমরা যদি বের করতে চাই তাহলে আমরা ডেল ভি এর মানটা মিটার পার সেকেন্ডে বের করতে হলে তুমি 3.3 দিয়ে ভাগ করবা, 36 ডিভাইড বাই 3.6, তাহলে এই মানটা কিন্তু চলে আসবে কত বলো তো, নিচে 10 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড লাগছে 100। তো কত বল প্রয়োগ করতে হবে ঠিক আছে, তাহলে আমরা এফ সমান কি জানি বলো তো, এখানে এফ এটার সমান জানি কত এম এ না, আর এ সমান কত ডেল ভি ডিভাইড বাই টি না, তো তোমাকে এম এর মান জানা আছে, ডেল ভি এর মান টি এর মান, তোমাকে জাস্ট কত বল প্রয়োগ করতে হবে এটা বলছে, মানে ডেল ভি পরিবর্তন করতে হলে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে এটা তোমাকে বলছে। তাহলে ডেল ভির মান পাইলাম কত 100, টি এর মান কত 2 মিনিটে, 2 মিনিট মানে কত 2 গুণন 60, তাহলে এম এর মান দেওয়া আছে, এম এর মান কত 2 কে 30 কেজি ঠিক আছে, তাহলে 30 কেজি। তো দেখো এখানে আমরা বসাই 30 গুণন ডেল ভির মান কত পাইলাম 100, টি এর মান কত হবে 2 গুণন 60, তাহলে এটা কাটলে কত থাকে 30 দিয়ে 60 কে তুমি যদি এটা কাটলে 2 থাকে, 2 গুণন 4, তাহলে 100 দিয়ে কাটলে কত হবে 25। সেখানে একটু মনে হয় ভুল হয়ে গেছে আমাদের, সো 30 সেকেন্ড এখানে তোমার হবে 10 ঠিক আছে, আমরা এখানে একটু ভুল করছি, এখানে 10 হবে, এখানে 10 হবে, এটা দিয়ে ভাগ করলে 10 থাকে, একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নিও তোমরা, এটা 10 হবে ঠিক আছে। তাহলে এটা 10 হইলে আমাদের 2.5 হবে উত্তর, 2.5 হবে, যদি 100 হইতো তাহলে 25 লিখতাম, তাহলে এটা 10 হবে এখানে, তাহলে এখানে তোমার কত হবে 2.5 চলে আসবে ঠিক আছে, 2.5 নিউটন, এবং এটা হচ্ছে উত্তর বি নাম্বার। বুঝতে পারছো কিভাবে করতে হবে এই টাইপের প্রশ্ন দেওয়া লাগে, যদি তোমাকে 2 মিনিটে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি মানে কি ডেল ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে তোমাকে বেগের পরিবর্তন বের করে এফ এর মান বের করতে দেবে, তাহলে এফ সমান কিন্তু এম ইন্টু ডেল ভি ডিভাইড বাই টি। আবার তোমাকে এফ দেওয়া থাকবে, তোমাকে কিন্তু এফ দেওয়া আছে ঠিক আছে, এফ দেওয়া আছে, টি দেওয়া আছে, তোমাকে বলবে ডেল ভি ইকুয়াল টু হোয়াট, এরকমও দিতে পারে, তখনও কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে। যে কোনো একটা তোমাকে মান কিন্তু বের করে দিতে পারে, বল দিতে বের করতে পারে, অথবা বেগের পরিবর্তন, তোমাকে বললো যে একটি বস্তুর উপরে টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বেগের পরিবর্তন কত, তখন তুমি কি ডেল ভি বের করবা। আবার তোমাকে বললো যে টি সময় পরে ডেল ভি এর মান এত, তাহলে এফ এর মান কত, তখন তুমি এফ ইকুয়াল টু
এফ এর মানটা বের করবা, ঠিক আছে? তো বুঝতে হবে যে তোমাকে কি চাচ্ছে এবং সূত্র দেখে কিভাবে ওই জিনিসটা বের করা যায়। দেখো নৌকা থেকে একজন আরোহী লাফ দিয়ে নৌকা থেকে দূরে চলে যায়, কিসের নিতে? এটা কিন্তু আমরা জানি কি বলতো, এটা কিন্তু ভর বেগের যে সংরক্ষণ, সেটা কই থেকে পাবো? নিউটনের তৃতীয় সূত্র থেকে। ঘাত বলের বৈশিষ্ট্য কি? এটার ক্রিয়াকাল খুবই ছোট এবং বলের মান অনেক বড়, বলের মান অনেক বড়, ঠিক আছে? বলের মান বড়, বলের মান অনেক বড়, কিন্তু ক্রিয়াকাল অনেক ছোট। অমসৃণ, অমসৃণ কোনো টেবিলের উপর বস্তুতে ক্রিয়াশীল বলকে কি বলে? অমসৃণ বল মানে কি? অমসৃণ মানে কি? সেখানে ঘর্ষণ বল আছে, তাই না? তাহলে সেটা কি হবে? অসংরক্ষণশীল বল। অমসৃণ বলছে, অমসৃণ মানে কি? সেখানে ঘর্ষণ থাকবে, ঠিক আছে? আর ঘর্ষণ থাকবে মানে কি? সেটা অসংরক্ষণশীল বল। একটি গাড়ি 25 মিটার ব্যাসার্ধের একটি বাঁক 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে। গাড়িটির কেন্দ্রমুখী ত্বরণ কত? দেখো কেন্দ্রমুখী ত্বরণের সূত্র তোমাকে জানতে হবে। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে a ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। আর কেন্দ্রমুখী বল যদি বলে FC সেন্ট্রাল ফোর্স, তাহলে কি হবে? এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানবা। তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি এর মান কত? 20, আর এর মান কত? 25 মিটার ব্যাসার্ধ। মান বসায় দাও, অ্যান্সার পেয়ে যাবা। তাহলে দেখো এটা কত হচ্ছে? 16 মিটার পার সেকেন্ড চলে আসছে। তড়িৎ চৌম্বকীয় বল, এটা কাটাকাটি কিভাবে করবা যদি তোমাদের কাছে কনফিউশন মনে হয়, তাহলে দেখো এভাবে লিখবা 20 গুণন 20 ডিভাইড বাই কত? 25। তাহলে 5 দিয়ে কাটলে এটাকে 5 থাকে, এখানে কত থাকে? 4 থাকে, তাই না? আবার এটা কাটলে কত থাকে? 4 থাকে, 4 4 16। এভাবে আমরা করব। দেখো তড়িৎ চৌম্বক ও মহাকর্ষ বলের মধ্যে অনুপাত যেটা, এটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, সঠিক মান নাই। তাহলে এটা কি হবে? মানে 10 টু দি পাওয়ার 40, তাই না? এই যে এখানে 10 টু দি পাওয়ার 40 ইন্টু 1:1। জড়তার ভ্রামকের মাত্রা কোনটা? জড়তার ভ্রামক আই সমান কি জানি? এম আর স্কোয়ার। এম এর কত মাত্রা? এম। আর এল, আরটা কি দূরত্ব না? তাহলে এটা কি হবে? এল স্কোয়ার। তাহলে এটা হবে মাত্রা। তো নিউটনের বলবিদ্যার মূল স্বীকার্য কিন্তু 3টা, এটা তো আমরা সবাই জানি, এটা মুখস্থ মান। তো জড়তার পরিমাপ কোনটা? জড়তা পরিমাপ মানে হচ্ছে তার ভরের পরিমাপ, ঠিক আছে? জড়তা পরিমাপ মানে কি? তার ভর। যার ভর বেশি তার কি জড়তাও বেশি। তারপরে দেখো কৌণিক ব্যাসার্ধের মান কত? কৌণিক ব্যাসার্ধের একক কোনটি? কৌণিক ব্যাসার্ধ, তো এটা হচ্ছে আমাদের কি? রেডিয়ান। একটি ঘূর্ণায়মান পিতলের গোলকের ভর দেওয়া আছে। কি বলছে? ঘূর্ণায়মান পিতলের গোলক, এটা কিন্তু গোলক, গোলকের ভর দেওয়া আছে। ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত দেওয়া আছে? 1 মিটার। লক্ষ্যর সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র জানতে হবে। তাহলে সূত্র কি জানো? এম আর স্কোয়ার। এম এর দেওয়া আছে 0.02, আর আর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। তাহলে যেটা ভর সেটাই কিন্তু উত্তর। তো জড়তার ভ্রামকের যে সূত্রগুলো আছে বেশ কয়েকটা, ওই সূত্রগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? এই যে এই প্রশ্নটা আমাদের দরকার নাই, বাট আমরা তবুও দেখাবো। দেখো এটা সুষম সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে তোমাকে। তো সুষম সিলিন্ডারের ব্যাস কতটুক? ব্যাস বলছে, তাহলে ব্যাসার্ধ বের করতে পারবো না? এই যে এইটা কিন্তু আমাদের ব্যাস, তাই না? তাহলে ব্যাস 0.02, অথবা এটাও আমরা ব্যাস বলতে পারি। এটা সমান। উচ্চতা দেওয়া আছে 0.4, তার মানে টোটাল যে উচ্চতা সেটা কত? 0.4 দেওয়া আছে। সিলিন্ডারটির এই টোটালটা কত? 0.4। সিলিন্ডারটা একটা আনত তলের উপর রাখা হলো। আনত মানে একটা আনত তল আছে, এটার উপরে রাখা হয়েছে সিলিন্ডারটা, ঠিক আছে? উক্ত তলটি ভূমির সাথে সর্বোচ্চ কত ডিগ্রি কোণের বেশি আনত হলে তা পূর্বেই পড়ে যাবে। মানে তোমার এটা কত ডিগ্রি কোণটা, থিটার মানটা কতর বেশি হওয়া যাবে না, যত হলে পড়ে যাবে। দেখো ভর কেন্দ্রটি তলের উপর থাকার আগ পর্যন্ত বসে, ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্র যতক্ষণ না তলের উপর থাকছে ততক্ষণ কিন্তু বসে পড়বে। যখনই তল থেকে দূরে চলে আসবে তখন কিন্তু ধপাস করে পড়ে যাবে, তাই না? তাহলে তলের মান এখানে আমরা, তাহলে এখান থেকে দেখো আমরা মাঝামাঝি রাখলাম, তাহলে এখান থেকে আমরা থিটার মান কিন্তু বের করতে পারবো। এই যে এটার মান এটার মান জানতে পারলেই, দেখো এই যে এরকম একটা ভ্যালু চিত্র হচ্ছে না তোমার, এরকম চিত্র হচ্ছে, তাহলে এটা হচ্ছে থিটা। লম্ব আর কি ভূমি বের করতে হবে, লম্বার ভূমি তোমার জানা আছে। দেখো এটা কি 0.1, কেন 0.1 করলে এতটুকু কত? 0.2 না? টোটালটা তোমার হচ্ছে 0.2, তাহলে অর্ধেক করলে কত থাকে? 0.1 না? তাহলে এটাই তো 0.1 হবে। তাহলে এখানে ট্যান থিটার মানটা কত? আমরা 0.2 বাই 0.1 চলে আসছে, থিটার মানটা তুমি কিন্তু এখানে পাইলা। তাহলে ট্যান ইনভার্স কত হবে? তলের আণবিক কোণ কত? আণবিক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হিসাব করলেই হবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা দরকার নাই আমাদের, বাট তবুও আমরা দেখার চেষ্টা করব, দেখলাম আর কি। একটি দেখুন 100 নিউটন বল
বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত। তাহলে আমরা কি জানি ভরবেগের যে পরিবর্তন mv মাইনাস mu এটা সমান আলটিমেটলি কি ft না, বলের ঘাত। তাহলে বলের মান কত দেওয়া আছে 100, টি এর মান দেওয়া আছে 5, তার মানে আলটিমেটলি কত 500 কেজি মিটার পার সেকেন্ড। এবার দেখো 34 নাম্বার, রাস্তার বাঁকে বাইসাইকেল আরোহীর নতিকোণের মান কিসের উপর নির্ভর করে না। তাহলে নতিকোণের মান কিসের উপর নির্ভর করে না বলতো, আরোহীর ভরের উপর কিন্তু নির্ভর করে না। কারণ আমরা নতিকোণ যেটা ট্যান থিটা, এটা সূত্রের মধ্যে কি জানি, ট্যান থিটা এটা সমান হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। তার মানে জি এর উপর নির্ভর করবে, গাড়ির বেগের উপর নির্ভর করবে, এবং রাস্তার যে বাঁকের দৈর্ঘ্য সেটাও কিন্তু নির্ভর করবে, ব্যাস যেটা আছে ওটাও কিন্তু নির্ভর করবে, ঠিক আছে, ভরের উপর কিন্তু নির্ভর করবে না। দেখো সমবৃত্তীয় গতিতে মানে গতিটা সেম, ঘূর্ণায়মানের কৌণিক ভরবেগ আছে এল, কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ এবং গতিশক্তি অর্ধেক হলা হলে নতুন কৌণিক ভরবেগ কত। তাহলে দেখো আমরা শক্তির সূত্র কি জানি যে ই সমান কত, ই সমান আমরা নরমালি জানি হচ্ছে হাফ mv স্কয়ার, তাহলে কৌণিক অবস্থায় কি হবে, তাহলে কৌণিক অবস্থায় যদি কে দ্বারা প্রকাশ করি, দেখো হাফ, আমরা কৌণিকে এম এর পরিবর্তে কি বসাই, আই, আর ভি এর পরিবর্তে কি বসাই ওমেগা, ঠিক আছে। তাহলে এবার ভ্যালুগুলো চেঞ্জ করো, দেখো আই ওমেগা স্কয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার দেওয়া আছে কত, বলছে কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ আর গতিশক্তি অর্ধেক করে নতুন ভরবেগ, কৌণিক ভরবেগ। আর ভরবেগের সাথে যদি হিসাব করি তখন আমরা কি পাই, দেখো ভরবেগের সাথে হিসাব করলে আমরা কি পাই, তাহলে এখানে আই এর মান, তাই না, তাহলে কে, দেখো আমরা এল সমান কত জানি, আই ভরবেগ তার মানে ওমেগা। তাহলে দেখো আই সমান আমরা কি লিখতে পারি, এল ডিভাইড বাই ওমেগা লিখতে পারি না। তাহলে এল এর মান আমরা বসাবো এখানে, ঠিক আছে, আই এর মান কত বসাবো, আই এর মান বসাবো এল বাই ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হাফ আছে। তাহলে দেখো হাফ ইন্টু ওমেগা কাটা গেল, তাহলে এল ইন্টু ওমেগা আলটিমেটলি থাকবে, তাই না। তাহলে কি থাকবে আলটিমেটলি, দেখো তো এল থাকবে একটা ওমেগা থাকবে, তো হাফ লিখলাম। এবার এল এর মান তুমি কত করছো, এল এর মান তুমি কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ, আচ্ছা এল এর মানটাই বের করতে হবে, তাই তো, এল এর মানটাই বের করতে হবে। তাহলে এই সূত্রটা তোমাকে জাস্ট কনভার্ট করতে হবে। দেখো এল এর মান কি লিখবা, এল সমান কত 2k, তাই না, 2k আর ডিভাইড বাই কত ওমেগা। তাহলে এবার ভ্যালুগুলো বসাবো, গতি কৌণিক কম্পাঙ্ক আগুনগুলো দ্বিগুণ করছো, তাহলে কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ, তাহলে 2 আর গতিশক্তি কত অর্ধেক, তাহলে 2 গুণন হাফ ইন্টু কে, গতিশক্তির অর্ধেক করছো ডিভাইড বাই কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ করছো, তাহলে 2 গুণন ওমেগা। তাহলে এই 2 আমরা দেখতে পাচ্ছি 2 নিচে চলে আসো, তাই না, তাহলে 2 গুণন কে, এটা তো ফিক্সড ডিভাইড বাই ওমেগা, এটা তো ফিক্সড, এটা তো আমরা জানি কি, এটা জানি হচ্ছে এল এর মান ইন্টু বাকি যে মানগুলো 1/2 1/2 নিচে চলে আসলো 1/4, তাহলে আলটিমেটলি কত হবে 1/4 গুণ 1/4 এতটুকুর মান কত, এতটুকুর মান এল না, এই যে এল সমান 2k বাই ওমেগা পাইছি, তাহলে এটা এল 1/4, ব্যাস আর কিছু লাগবে না। তো এইভাবে কিন্তু জাস্ট সূত্র ফরম্যাট করে যে মান পরিবর্তন করছে ওটা তার সামনে লাগাই দিবা, লাগাই দেওয়ার পর বাকি মানগুলো ফিক্সড রেখে সংখ্যাটা খালি বাইরে নিয়ে আসবে, ঠিক আছে, বাইরে নিয়ে আসলে যেটা আসবে অত গুণ কিন্তু হবে, হ্যাঁ ব্যাস। হয়তো একটা গাছ থেকে 2 কেজি ওজন একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা এত হলে নারিকেলটি ত্বরণ কত। দেখো ওই যে বাধাদানকারী বল, নিট বল সমান আমরা জানি কত, নিট বল এফ সমান কত হবে এম এ, এই যে এ বের কত, দেখো নিচের দিকে পড়ছে না, তাহলে নিচের দিকে কি এম জি বলে পড়ছে, আর বাতাসের বাধা কত উপরের দিকে এফ, তাহলে নিচের দিকে পড়ছে মানে কি এম জি মাইনাস এফ ইকুয়াল কত হবে এম এ। তাহলে তোমার এ সমান কত হবে, দেখো এম কাটা গেল, থাকলে কত জি মাইনাস, আচ্ছা এখানে জি মাইনাস, এখানে জি হবে শুধু, কারণ এফ দিয়ে কাটলে তো আমাদের এম কাটা যায়, তাই না, এম দিয়ে ভাগ করে দিয়েছি ওই পক্ষে। তাহলে তোমার এখানে শুধু তো জি থাকবে মাইনাস এফ ডিভাইড বাই এম, তাহলে ভ্যালুগুলো বসে দাও 9.8 মাইনাস এফ এর মান কত 8.6, এম এর মান আছে 2, তাহলে কাটাকাটি করলে মানটা চলে আসবে 5.5, এটা চলে আসবে, কেন চলে আসবে দেখো 9.8 আর এখানে 8.6 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে দেখো তো 4.3, তাহলে এখান থেকে বাদ দিলে আমরা 5.5 পাচ্ছি কিন্তু, ঠিক আছে। তো ইজিলি বের করা যায়। টর্কের একক কি, টর্কের একক আমরা জানি কি, টর্ক মানে কি, টর্কের একক আমরা এখান থেকে বের করব বি এর নাম্বার নিউটন মিটার। 1 পাউন্ড ভর বিশিষ্ট একটি হাতুড়ি 3 ইঞ্চি দূরত্বতে প্যারেকের মাথায় আঘাত করে উহা প্রায় 1.16 সেকেন্ড সময় গতিশীল ছিল। কত সেকেন্ড, 1.16
তাহলে প্যারেকের মাথার উপর প্রযুক্ত বলের মান কত? দেখো আমরা যে সমান, এটা কিন্তু ভরবেগের বলের ঘাত, যে সমান কত জানি এফটি, তাই না? তাহলে এফ এর মান কত হবে? এফ সমান হচ্ছে বলের ঘাত ডিভাইড বাই ডেল টি। তাহলে এখানে এমভিটা আমরা পাবো এমভি ডিভাইড বাই ডেল টি। এমভি কেন লিখলাম? তাহলে বেগ আছে এখানে, দেখো বেগ বলছে না, তাহলে বেগের মাথায় বের করবো, ঠিক আছে, ক্যালকুলেশন করে বের করবো। কিন্তু এটা আমাদের ওভাবে লাগবে না এই কনসেপ্টটা, এটা কিছু করা যায়। দেখো একটি 10 নিউটন বল, তাহলে এই ভি এর মানটা তোমার কিন্তু এম এর মান জানা আছে, ভি এর মান কিভাবে বের করবো? একটি 10 নিউটন বল একটি বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কি? এফটি। ভরবেগের পরিবর্তন কি হবে? এম ডেল ভি ইকুয়াল টু কত? এফটি। এফ দেওয়া থাকে, টি দেওয়া থাকলে ভরবেগের পরিবর্তন চাইলে দুইটা গুণ করে দিবা, তাহলে কি ভরবেগের পরিবর্তন পেয়ে যাবা। বল এবং সময় যদি গুণ করো তাহলে কি পাবা? ভরবেগের পরিবর্তন পাবা। বলের ঘাত, যেটা বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। একটি নিরেট সিলিন্ডারের ভর দেওয়া আছে এম এবং ব্যাসার্ধ দেওয়া আছে আর, জ্যামিতিক অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক কত? তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কয়ার। এবার দেখো 100 কেজি ভর, 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড ত্বরণের নিচে নামছে। কই কি করছে? নিচের দিকে নামছে, তাই না? তো যখন নিচের দিকে নামে তো জি তো আছেই সাথে, তাই না? জি প্লাস এ ত্বরণে কিন্তু নামছে, জি তো আছেই নিচে, তারপর এ ত্বরণের নিচের দিকে নামতেছে। লিফটের মধ্যে দাঁড়ানো এত কেজি ভরের একটা বস্তু বল কত বল অনুভব করবে? এটা লিফটের দিকে নিচে নামছে, তো এত কিছু। আচ্ছা লিফটের নিচে নামলে আমরা এখানে জি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ জি মাইনাস হবে। নিচে নামলে কি হবে? জি মাইনাস এ হবে। টোটাল ত্বরণ কি হবে? জি মাইনাস এ হবে নিচের দিকে নামলে। নিচে নামলে মাইনাস, আর উপরে গেলে কি হবে? উপরে গেলে প্লাস, ঠিক আছে, কারণ বলের বিরুদ্ধে তোমার যাইতে হচ্ছে, তখন প্লাস হবে। তো এখানে আমরা এফ এর মানটা কি পাবো? এফ এর মানটা আমরা লাগবে হচ্ছে 60 গুণন 9.8 ডিভাইড বাই 1.8। এফ ইকুয়াল টু তোমার হচ্ছে, যদি নিচে নামে তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিবা। 60 গুণন 0.8 কাটা গেল, তাহলে থাকলো 9 থেকে 1 বললে কত থাকলো? 8। 6টা কত? 48 না? তাহলে 480 নিউটন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 0.25 কেজি ভরের একটি খণ্ডকে 0.85 লম্বা একটি সুতার প্রান্তে বেঁধে দিলে প্রতি মিনিটে সেটা 100 বার ঘুরলে সুতার উপর টান বল কত? দেখো টান বল বের করার সূত্র হচ্ছে টি ইকুয়াল এম। টান বল মানে কি জানো? যে ঘূর্ণন অবস্থায় আছে না, এই যে ঘূর্ণন অবস্থায়, এই যে ঘূর্ণন ঘুরতেছে বসো কেন্দ্রের দিকে যে টান পড়তেছে না, এটাই কি আলটিমেটলি সেন্ট্রাল ফোর্স না? তো সেন্ট্রাল ফোর্স যেটা, এটাই কিন্তু টান বল, এটাই কিন্তু টান বল, এবং এটার সূত্র কি? এমভি স্কোয়ার বাই আর। কিন্তু ঘটনা হচ্ছে তোমার কি দেওয়া আছে দেখো তো, বৃত্তাকার পথে 100 বার ঘোরালে তোমাকে কিন্তু ভি দেওয়া নাই, ভি দেওয়া আছে, ভি কিন্তু দেওয়া নাই। তাহলে ভি এর সূত্র তোমাকে আগে বের করতে হবে। কিভাবে বের করবা? ভি এবং ওমেগার সূত্র কি, সম্পর্ক কি দেখো তো, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর সূত্র কি বলো তো? ওমেগা আর না? এখানে কিন্তু ভ্যালুগুলা বের করতে হবে তোমাকে, ঠিক আছে, ওমেগা ইন্টু আর। তাহলে তুমি যদি এখানে মানগুলো বসাও, দেখো কি আসছে, এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, কারণ ভি স্কোয়ার আছে, তাহলে ওমেগা স্কোয়ার আর। তাই ভি স্কোয়ারের মান কত হবে? ভি স্কোয়ার মানে কিন্তু ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা নিচে আছে কিন্তু আর, তাহলে এটা কাটলে কত থাকে বলো তো? এম ওমেগা স্কোয়ার আর। কেন আমরা এটা লিখলাম? কারণ আমার কি দেওয়া আছে দেখো, কৌণিক বেগ বের করার সন্ত দেওয়া আছে, কারণ কি প্রতি মিনিটে 100 বার ঘুরছে, তাহলে তোমাকে এন দেওয়া আছে, টি দেওয়া আছে, তুমি কিন্তু ওমেগা বের করতে পারবে, ভি কিন্তু বের করা ঝামেলা, তাই না? তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিবা। এম এর মান কত? এম এর মান দেওয়া আছে কত দেখো তো, 0.25 কেজি, 0.25 কেজি, 0.25 কেজি গুণন এখানে ওমেগার মান কত? প্রতি মিনিটে 100 বার ঘুরে, তাই না? 2 পাই 100 ডিভাইড বাই প্রতি মিনিট মানে কত? 60 সেকেন্ড, এটার উপর স্কোয়ার গুণন হচ্ছে 0.85। দেখো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া ঝামেলা, অনেক ঝামেলা, তাই না? এটা করা অনেকটা ঝামেলা হয়ে যাবে, আমরা যত পারি করে 0.5 গুণন। এখানে দেখো কি আসে, আমরা যদি এটা কাটি তাহলে 10 0 0, এটা কাটলে 3, তার মানে তুমি এখানে আলটিমেটলি পাচ্ছ কত? পাই আর স্কোয়ার, আর এখানে 10 এর স্কোয়ার মানে কত? 100 পাই আর স্কোয়ার ডিভাইড বাই 9।
গুণন 0.85, তো এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো ক্যালকুলেশন করে যে মান আসবে ওইটা, কিন্তু এখানে ক্যালকুলেটর লাগবে, কারণ এটা অনেক আগের ম্যাথ, এখানে ক্যালকুলেটর অ্যালাউ ছিল, ঠিক আছে। তো তখন এভাবে করা গেছে, কাছাকাছি একটা মান ধরে করতে হবে। তো কোনো কণার কৌণিক ভরবেগ, কোনো কণার কোনো বস্তুর কোনো কণার কৌণিক ভরবেগ দেওয়া আছে এল, জড়তার ভ্রামক দেওয়া আছে আই, কৌণিক বেগ দেওয়া আছে ওমেগা, এদের সম্পর্ক কোনটা? ডি নাম্বার। দেখো এল কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক, তাহলে আমরা এল এর সাথে সম্পর্ক জানি, দেখো তো কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আই ওমেগা, এটা তো সবাই জানো তাই না, সূত্র, ডিরেক্ট সূত্র। ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর আর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে বলা হয় টর্ক বলা হয়। আমরা জানি কি টর্ক, এটা সমান হচ্ছে আর ক্রস এফ, এটাই তো। একটি বস্তুর ভর দেওয়া আছে 10 পাউন্ড, ঘূর্ণন অক্ষ থেকে ওর দূরত্ব 5 ফুট, তাহলে জড়তার মোমেন্ট কত হবে? 10 গুণন 5 ফুট স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা আলটি পাচ্ছি কত? 250 পাউন্ড ফুট স্কয়ার। হোয়াট নেক্সট? এবার দেখো সিবাসুতে আসা একটা প্রশ্ন 12তে সেশনে, তোমাকে এখানে কি বলছে? এই উচ্চতায় এত মিটার ব্যাটারি গোলকের তল ভূমিতে নেমে আসে, গোলকটির নতি কত? দেখো এই উচ্চতায় অবস্থিত এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের একটি নিরেট গোলক ঘুরতেছে না, তো যদি সেটা ঘুরলে তার কি থাকবে? কৌণিক গতিশক্তি থাকবে। কি থাকবে? কৌণিক গতিশক্তি থাকবে। আচ্ছা, নদীর তল দিয়ে যখন ভূমিতে নেমে আসে তখন গোলকটির কত? যখন কোনো একটা বস্তু ঘুরতেছে, ঘুরে আসতেছে, তখন তার কি থাকছে বলতো? কৌণিক গতিশক্তি এবং হচ্ছে রৈখিক গতিশক্তি দুইটাই থাকবে, ঠিক আছে। কৌণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি দুইটাই থাকবে। তাহলে আমাদের টোটাল যে শক্তি সেটা কত? mgh না, mgh। এবং আমরা যখন ভূমিতে যখন হিট করে তখন আমরা কি জানি? এখানকার গতিশক্তিটা হচ্ছে এই যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তির সমান, এটা হচ্ছে গতিশক্তির সমান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, শক্তির সংরক্ষণশীলতা নীতি, তাই না? সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি mgh এবং সর্বনিম্ন উচ্চতায় মোট শক্তিগত গতিশক্তির সমান। তাহলে এখানে টোটাল গতিশক্তি হবে কি? রৈখিক গতিশক্তি যোগ কৌণিক গতিশক্তি। আর এখানে সর্বোচ্চ উচ্চতায় যে শক্তি এটাই কি? ই। তাহলে এটাও ই, এটাও ই। এটা শক্তির সংরক্ষণশীলতা অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে এখানে দেখো হাফ এম স্কয়ার, এখানে আমরা ভ্যালুগুলো বসাবো যেগুলো আমাদের দেওয়া আছে আলটিমেটলি, ঠিক আছে। না দেওয়া তাহলে আমি বের করতে পারবো, তাই না? তাহলে আমাদের যেহেতু গোলক বলছে, তাহলে গোলকের ক্ষেত্রে আয়ের মান কত? 2/5 এম আর স্কয়ার। তো এখানে আর স্কয়ার স্কয়ার কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে থাকলো কত? এমভি স্কয়ার থাকলো, এই পাশে এমভি স্কয়ার থাকলো, দেখো উভয় পক্ষ থেকে এম কিন্তু কাটা যাবে, তাই না? আমাদের বের করতে হবে গোলকটির গতি কত, মানে ভি এর মান বের করতে হবে আলটিমেটলি। তাহলে দেখো এখানে আমরা লসাগু করে মান পাইলাম 10/10 এমভি স্কয়ার, কাটা গেল, কাটা গেল, তাহলে এটা দেখো 10 ইন্টু জিএইচ ডিভাইড বাই কত? 7, তাহলে তারপরে রুট করে এলে জিএইচ, এটাই আলটিমেটলি, ঠিক আছে। আর কিছু লাগে নাই। তাহলে আমাদের কি আসছে? mgh ইকুয়াল কত বলো তো? 10 ডিভাইড বাই 7 ডিভাইড বাই mv স্কয়ার। তাহলে এখানে তোমার কাটা গেল, v স্কয়ার সমান কত লেখা যায়? 10 gh ডিভাইড বাই 7। তাহলে v এর মান কত? রুট আবার 10 gh ডিভাইড বাই 7, ঠিক আছে। ব্যাস, এটা কিন্তু আমাদের উত্তর। তো কনসেপ্টটা তোমার যেখানে কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে না, তাহলে কিন্তু অ্যান্সার করা প্রশ্ন যেভাবে দিক ঘুরায় বেসায় অ্যান্সার করা যায়। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হুবহু প্রশ্ন কমন না পড়লে কিন্তু পারা যায় না। তো কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এটা মাস্ট। দেখো প্রতি বর্গ মিলিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি প্যারেকের মাথায় একটি হাতুড়ির সাহায্যে 10 নিউটন বল, তোমার কত বল দেওয়া আছে? 10 নিউটন এফ, এটা হচ্ছে এ দেওয়া আছে, ঠিক আছে। আর এটা কি দেওয়া আছে? এ দেওয়া আছে ক্ষেত্রফল। এতে প্যারেকটির কাঠের ভিতরে 2 সেন্টিমিটার দূরত্বে প্রবেশ করে। চাপের পরিমাণ, চাপ মানে কি বলতো? চাপ পি, এটা কত? বল বাই ক্ষেত্রফল না, বল বাই ক্ষেত্রফল মানে এফ বাই এ। তাহলে এফ এর মান কত? 10 না, আর এর মান কত? মিলি বলছে, মিলি মানে কিন্তু tan ইনভার্স 3 তারপরে স্কয়ার, ঠিক আছে। মিলি বর্গ যেহেতু, তার মানে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রেসার কত পাইলাম, ফোর্স কত পাইলাম? পি, ফোর্স পেলাম 10 ডিভাইড বাই এখানে 2 গুণন
tan ইনভার্স 3, তারপর স্কয়ার মানে কত, বর্গ মিলিমিটার বললে এখানে tan ইনভার্স 6 থাকবে। টেন টু দ্য 6 এটা কি হবে, প্যাসকেল। হ্যাঁ, দেখো নিউটনের গতিসূত্রের উদাহরণ কোনটা, নিউটনের গতিসূত্রের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি নৌকা চালানো, ভূমির উপর হাঁটা, এই সবগুলাই কিন্তু গতিশক্তি, সবগুলাই গতিসূত্র। নৌকা চালাচ্ছ, তোমার কি হচ্ছে, উপাংশ ভাগ করতেছে না, ভূমির উপর দাঁড়ায় থাকছো, ক্রিয়া প্রতিক্রিয়া আছে, হাঁটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে, সবকটাই কিন্তু নিউটনের গতিসূত্র। গতিশীল অবস্থায় থাকো বা স্থির অবস্থায় থাকো, সেটা কি গতিসূত্র অ্যাপ্লাই করা যাবে। দেখো তোমার কি বলছে, 50 কেজি ভরের একটি বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড আনুভূমিক ভেবে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে সম্পূর্ণ থেমে গেল। বলের ঘাত কত, ধাক্কা দিয়ে কিন্তু থেমে গেল, ঠিক আছে, ধাক্কা দিয়ে থেমে গেল, তাহলে ধাক্কা দিল, তাহলে শেষ বেগ যেটা এটা 0। তাহলে আমরা ft এটা সমান কি জানি, m ডেল ভি, m ইন্টু দেখো আদি অবস্থায় আদি বেগ কত ছিল, শেষ বেগ মাইনাস আদি বেগ, তাহলে শেষ বেগ কিন্তু 0, থেমে গেছে না, আদি বেগ কত 20, তাহলে মাইনাস আসবে কিন্তু, মাইনাস এম এর মান কত, এম এর মান হচ্ছে এম এর মান 50 গুণন 20, 1000 গ্রাম পার সেন্টিমিটার, এটাই দেওয়া আছে, গ্রাম পার সেন্টিমিটার এককেই দেওয়া আছে, তো এটাই আমাদের উত্তর হবে। দেখো 100 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে তোমার 40 ফিট পার সেকেন্ড বেগে গাড়ি চালাতে হলে পথ থেকে কত কোণে কাটতে হবে, তাই না। তাহলে আমরা এখান থেকে বের করব মানগুলা, তাহলে জি এর মান যেহেতু 32 ফিট পার সেকেন্ডে, তাহলে আমরা সবগুলাই এই এককে বসাবো, ফিটের এককে বসাবো। দেখো tan থিটা এটা সমান আমরা কি জানি, ভি স্কয়ার ডিভাইড বাই আর জি, তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দাও। ভি এর মান কত, 40 দেওয়া আছে, 40 তার মানে 40 স্কয়ার, তাহলে আমরা 40 গুণ 40 এভাবে করবো, ঠিক আছে। আর এর মান দেওয়া আছে কত পাকা, দেখো 100 আর জি এর মান হচ্ছে 32, আর এর মান দেওয়া আছে 100 গুণন হচ্ছে 32, তাহলে দেখো এটা দুইটা শূন্য কাটা, তাহলে উপরে কত থাকলো, উপরে থাকলো 16 আর নিচে থাকলো 32, তার মানে কত থাকলে 0.5, হাফ মানে 0.5, ঠিক আছে। তো অতএব থিটার মান কত হবে, 0.5, এটা উত্তর, ঠিক আছে। তো দেখো কোন অপশনে রে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ভ্যালুগুলো পাবা, যদি সবগুলো ফিট পার সেকেন্ডে থাকে তাহলে এটা ফিট পার সেকেন্ডে বসে দেয়, এটা আগে আসতো, এখন ফিট মিটার পার সেকেন্ড দিয়ে দেয়। হ্যাঁ, এবার দেখো 10 পাউন্ড ওজনের একটি গাড়িকে 45 পাউন্ড ওজনের একটি আনুভূমিক বল মেজের উপর দিয়ে টানা হচ্ছে, স্থির অবস্থায় যাত্রা শুরু করলে 10 সেকেন্ডে গাড়ির এত ফুট মেজের সংঘর্ষ গুণাঙ্ক কত, তাহলে সংঘর্ষ গুণাঙ্ক তোমাকে বের করতে, মানে মিউকে যেটা আছে ওটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে মিউকে সমান আমরা কি দেখছিলাম যে এম জি এইচ এরকম হিসাব করতে হবে। তাহলে দেখো এইচ এর মান তোমাকে, এইচ মানে কি, এটা তোমার উচ্চতা উঠছে না, তাহলে তোমাকে দ্রুত আগে বের করতে হবে না, হাফ এড স্কোয়ার করে ত্বরণটা তোমার লাগবে, ত্বরণ তো লাগবে, তাই না। ত্বরণ ইকুয়াল আমরা জানি কে ইকুয়াল টু এম এ, আর এই এফটা সমান কি পাবো, এই যে টোটাল যে বল মাইনাস হচ্ছে বাধানকারী বল, তো ওখান থেকে আমরা মিউ এর মানটা পাবো, ঠিক আছে। তাহলে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে আমাদেরকে এই এফটা হচ্ছে কার্যকরী বল, ঠিক আছে। তাহলে কার্যকরী বল কি হবে, টোটাল তুমি যে বল প্রয়োগ করছো, এই যে 45 ইন্টু এম জি, এই যে এটা বল প্রয়োগ করছো না, মাইনাস এটা বাধানকারী বল, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা মান পাবো, ওকে। তো এখান থেকে কিন্তু ভ্যালুটা চলে আসবে। তাহলে এখানে মিউ সমান কত আসছে তোমার হচ্ছে 45 জি মাইনাস এম এ ডিভাইড বাই এম এ, তাহলে এখানে এম এম দিয়ে ভাগ, এটা এম ভাগ, এটা জি জি ভাগ করলে তোমার 45 বাই এম থাকে, এখানে 45 ডিভাইড বাই এম মাইনাস হচ্ছে তোমার এম এম কাটা, তাহলে এ বাই জি থাকে, ঠিক আছে। তাহলে এর মান তো তুমি এম এখান থেকে বের করছি 1.6, আর জি এর মান হচ্ছে 32, তার মানে এখানে কিন্তু কাটাকাটি একটা হবে, 45 বাই এম, এম এর মান কত 100, তাহলে এটা কাটাকাটি হবে, তো এটা হয়ে যাবে অ্যান্সার 0.4। তো কৌণিক ভরবেগের মান কত, কৌণিক ভরবেগের মাত্রা কত, তাহলে কৌণিকের মাত্রা কিন্তু এম এল স্কয়ার, কিভাবে বের করবা, কৌণিক ভরবেগের মাত্রা, ঠিক আছে। তাহলে আমরা কৌণিক ভরবেগ, তাহলে ভরবেগের মাত্রা কি ছিল, এম এল টি ইনভার্স 1, এর সাথে আবার এল গুণ করো, তাহলে কি পাবা, এম এল স্কয়ার টি ইনভার্স, কেন, কারণ কৌণিক ভরবেগের সাথে ব্যাসার্ধ গুণ করতে হয়, তাহলে ব্যাসার্ধের মাত্রা কত, এল না, এর জন্য কি এম এল স্কয়ার টি ইনভার্স 1।
নিজ অক্ষের সাপেক্ষে এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডার বক্রগতির চক্রগতির ব্যাসার্ধের মান কত? তো এটা সূত্র আছে ডিরেক্ট, সেটা হচ্ছে r/2, এটা মনে রাখবা। তো এই সূত্রগুলো একটু দেখে রাখো, যেহেতু সিবাসুতে আসছে আর সিবাসের প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? তো এগুলো একটু দেখবা, সূত্রগুলো দেখবা নিউটনের বলবিদ্যার, বিশেষ করে জড়তার ভ্রামকের সূত্রগুলা, কোনটার জন্য কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? জড়তার ভ্রামক বই থেকে দেখে নিবা। তো বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো মোটর গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, পথের ব্যাসার্ধ কত? তাহলে বল দে কেন্দ্রমুখী ত্বরণ, তাই না? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি? a = v²/r। তাহলে r এর মান কত হবে? v²/a মান বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবো। তো 72 কিলোমিটার, তাহলে 72 কে 3.6 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 72/3.6, তাহলে এটাকে 10 দিয়ে 10 যেগুলো 720, এটা তোমার 2, তার মানে এটা 20 হবে, ঠিক আছে? 20 মিটার/সেকেন্ড। তাহলে আমরা r সমান কি লিখতে পারি? অতএব r এটা সমান হচ্ছে 20 × 20 a কত বলতো? a হচ্ছে 1, তার মানে আলটিমেটলি তোমার কত? 400 মিটার। এটা হচ্ছে উত্তর। এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, এটা ইম্পর্টেন্ট টপিক। কেন্দ্রমুখী বল দেওয়া থাকলে বা কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া থাকলে ব্যাসার্ধের মান বের করা, ঠিক আছে? কৌণিক বেগ ওমেগা, বৃত্তাকার ব্যাসার্ধ আর, কৌণিক বেগ যদি ভি হয়, তাহলে এর মধ্যে সম্পর্ক কি? আমরা রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক কি জানি? v = ওমেগা, তাই না? v = ওমেগা, এটা তো জানি, তাহলে ডি নাম্বার হবে উত্তর। অথবা তোমার অনেক সময় r = v/ওমেগাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে। দেখো 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার/বেগে চলতেছে, 4 মিটার দূরত্বে থামাতে কত বলের প্রয়োজন? বলটা থামাইতে হবে। থামাইতে বললে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে? থামাইতে বললে, যদি বলে থামাতে হবে, তখনই v²/2s এই সূত্র অ্যাপ্লাই করবা। v এর মানটা কিলোমিটার আছে, মিটার প্রকাশ করতে হবে 3.6 দিয়ে ভাগ করে, তো এটা কিন্তু 10 আসে, ঠিক আছে? এটা 10 আসে, 10 এর পরিষ্কার মানে 100। তাহলে এখানে আমরা যদি 5 টন মানে বুঝতে পারছো 1000, কিন্তু তাহলে 1000 গুণন 100/2 কাটাকাটি করলে এই মানটা চলে আসবে। কত মানের একটি বল 20 কেজি ভরের একটি বস্তুর উপরে 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত? ওই যে বল বের করতে, তাহলে আমরা কি জানি? F = m × ∇v/t না? তাহলে এই মানগুলো বসায় দাও। তাহলে 40/4 10 থাকলো, 10 × 10 20, মানে 200 নিউটন। বলের পরম একক 1 নিউটন সমান কত? তো 1 নিউটন সমান কিন্তু 1 kg/m², ঠিক আছে? তাকে কিন্তু 1 নিউটন, কারণ আমরা জানি কি F সমান কত, x সমান কত, m এ না? তাহলে 1 নিউটন মানে কি হবে? 1 নিউটন মানে অবশ্যই বলটাকে তোমার 1 কেজি হইতে হবে, এবং ত্বরণটাকে কত হবে? ত্বরণটাকে তোমাকে 1 মিটার/সেকেন্ড² হবে, এবং ঠিক আছে? তো সি নাম্বারটা হবে আমাদের উত্তর। তো এই ছিল মূলত আমাদের নিউটনের বলবিদ্যা থেকে কৃষি প্রশ্ন ব্যাংক সমাধান। এটা আমরা উদ্ভাসের প্রশ্নগুলো যত ছিল সবগুলাই সমাধান করে দিয়েছি, ঠিক আছে? তো এটার পিডিএফটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো সবাই ভালো থাকো, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।